আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটাতে 41তম বিসিএস লিখিত পরীক্ষার ডেমো ক্লাসটাতে। তো আগের অ্যানাউন্সমেন্ট অনুসারে 10টায় আজকে ক্লাস হওয়ার কথা ছিল, সেই সময়টাতেই আমরা শুরু করেছি। তো আশা করি খুব শীঘ্রই আপনারা জয়েন করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের জয়েন করার জন্য ইনভাইট দিবেন। আর যারা আছেন শুরু থেকেই আজকে ক্লাসের যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে সাইডে দেখতে পাচ্ছেন, সেই অনুসারে সবগুলো জিনিস আলোচনা করা হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইভটা আপনারা শেয়ার করে দিবেন, যাতে সব ম্যাক্সিমাম মানুষ এটা দেখতে পারে, সবার উপকারের জন্য। কারণ এই বিষয়গুলো যেহেতু আমরা 41তম বিসিএস লিখিত পরীক্ষার পরিকল্পনা যেহেতু আমরা হাতে নিয়েছি, তো এখান থেকে যাতে সর্বোচ্চ মানুষ উপকৃত হতে পারে সেই দিকটা যেন চিন্তা করে আপনারা এই লাইভটা শেয়ার করে দেন, সবচেয়ে বেটার হবে সেটা। তো টাইম অনুসারে যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি, আমরা দেরি করব না কারোর জন্য। যতজন মোটামুটি জয়েন করবে, আপনারা লাইভে জয়েন করেছেন ততটুকু পর্যন্তই আমরা ওয়েট করব, আর বাদ বাকি সবাই যেন পরে এটা দেখে নিতে পারে। তো এই 41তম বিসিএস রিটেন প্রিপারেশনের পরিকল্পনাটা কেন করা হয়েছে, এটার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যদি আমি প্রথমে বলি যে আমাদের আলোচনার মধ্যে থাকবে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে কি কি সার্ভিস আমরা দিব, এখান থেকে কি কি সার্ভিস পাবেন আপনি, তারপরে আজকের যে মেইন ক্লাসটা, যে ডেমো ক্লাসটা হওয়ার কথা ছিল, বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। তো এখানটাতে যে বিষয়টা হবে 3 নম্বর পয়েন্টে, বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারে যারা এর আগে লিখিত পরীক্ষা দিয়েছেন তারা মোটামুটি জানেন সবকিছু, যে বাংলা প্রথম এবং সেকেন্ড পেপার থেকে কি কি করতে হয়। আর যারা একদম নতুন, প্রথমবার লিখিত পরীক্ষা দিবেন বলে আশাবাদী, তাদের ক্ষেত্রে এই বাংলা ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারের একটা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই সাজেশনের মাধ্যমেই মোটামুটি আপনারা বুঝে যাবেন যে আপনাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে। যেহেতু মেইন 29 তারিখ থেকে আমাদের মেইন ক্লাসগুলো শুরু হবে, তার আগে চাইলেই আপনি বাংলা ফার্স্ট পেপার পুরোটা কভার করে ফেলতে পারেন নিজের বাসায়, সেইভাবেই আমরা সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। 4 নম্বরে থাকবে বুক লিস্ট। বুক লিস্টটা হবে 3 ধরনের বুক লিস্ট। একটা হলো আপনি যদি প্রিভিয়াস সালে পরীক্ষা দিয়ে থাকেন, আপনার কাছে কিছু বই আছেই অলরেডি, এর বাইরেও যদি কিছু জিনিস লাগে সেই অনুসারে একটা বুক লিস্ট দেওয়া হবে। আর একটা বুক লিস্ট পাবেন যারা একদম নতুন, তাদের জন্য একটা বুক লিস্ট দেওয়া হবে। আর যারা মোটামুটি, এটা জেনারেলাইজ বললাম, আর যারা এখানে ভর্তি হবে তাদের জন্য এক ধরনের বুক লিস্ট থাকবে। তো 3 ধরনের বুক লিস্ট এটা বলবো। আর শেষে আপনারা যে কমেন্টগুলো করবেন, আপনাদের যে জিজ্ঞাসাগুলো থাকবে, 5 নম্বরে গিয়ে আমরা সবগুলো কমেন্টের একসাথে রিপ্লাইগুলো দিব। মাঝে 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 আমি রিপ্লাই দিতে পারি, তো এখান থেকে আমরা চাবো যে সবগুলো কমেন্টের একসাথে রিপ্লাই যেন দিতে পারি, সেই চেষ্টা করবো একদম সবার শেষে। তো সবার শেষে তারপরে থাকবে কনক্লুশন সম্পর্কে। তো ইন্ট্রোডাকশনের শুরু, ইন্ট্রোডাকশন দিয়ে যদি শুরু করতে চাই, এখানে ইন্ট্রোডাকশনে যেহেতু বলা আছে এটা, তো শুরুতে আমাদের কি থাকছে, এই সার্ভিস অনুসারে আমরা এই কি কি প্রোভাইড করতে চলছি। তো আমরা জানি যে 22 এপ্রিল পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছি, 35 থেকে 40% ডিসকাউন্ট, আগামীকাল 12টা, রাত 12টা পর্যন্ত এইগুলো পাবেন। তো এখানে আমরা যারা সার্ভিস নিব, সার্ভিসের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হয়। যে বর্তমান কোভিড সিচুয়েশনে অনেকেই আমরা আর্থিক কষ্টে আছি, অর্থনৈতিক সংকট একটা আছে, এই বিষয়টা খেয়াল রেখেও আমাদের এই পরিকল্পনা করা হয়েছে। তো টোটাল আমরা যেটা জানি, অলরেডি আপনারা জেনে গেছেন যে টোটাল 57টা ক্লাস হবে যদি ফুল কোর্সে আপনি ভর্তি হন। আর পরীক্ষার ব্যাচে তো ক্লাস পাবেন না, আর পরীক্ষা হবে টোটাল 64টা, পরীক্ষার ব্যাচ তারা পাবেন। আর প্রতিটা ক্লাসে এই 57টা ক্লাস যেটা হবে, এই ক্লাসের ব্যাপারে প্রত্যেকটা ক্লাসের আপনারা শিডিউল দেখেছেন, তারিখ অনুসারে টপিক দেখেছেন যে কোন টপিক কতটুকু থাকবে। এই টপিকের প্রত্যেকটা ক্লাসে একটা পূর্ণাঙ্গ নোট এবং সাজেশন আকারে সেটা দেওয়া হবে। এখন এই নোটটার পিডিএফ বা এই নোটটা করতে গেলে, যেটা আমাদের পার্সোনাল যে নোটটা আছে সেই নোটটা তো পাবেনই, সাথে বিভিন্ন বই, বিভিন্ন বাজারের যে বিভিন্ন গাইড থেকে বা বিভিন্ন কোচিং সেন্টারের যে বিভিন্ন জায়গা থেকে যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয় কালেক্ট করা থাকে, সেই বিষয়ের সমন্বিত অবস্থায়, একটা পরীক্ষা যখন দিবেন, এখানে পরীক্ষা দেওয়ার জন্য আপনার তো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। আপনাকে বিভিন্ন বই ঘাটতে হবে যে এই কোন বইয়ে ভালো অ্যান্সার আছে, কোন বইয়ে বেস্ট অ্যান্সার আছে, এটা আপনি জানেন না যদি শুরুতে বা প্রথমবার প্রিপারেশন নিয়ে থাকেন। এটা বের করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, যে কোন বই থেকে পড়বো, কোন প্রকাশনী থেকে পড়বো। আবার
একটা প্রকাশনীর যে সবগুলো প্রশ্ন আপনাকে পড়তে হবে না, একটা কোচিং সেন্টারের লেকচার শিটের পুরো লেকচার শিট আপনাকে পড়তে হবে না। এখন পর্যন্ত এমন কোনো ক্যাডার হয় নাই বা যারা হবে না সামনে সামনে যে তারা পুরো কোচিং এর পুরো লেকচার শিটই শেষ করে ফেলছে, পুরোটুকু তো দরকার হয় না। আপনারাও জানেন যারা মোটামুটি প্রিলি ভালো দিয়েছেন, রিটেন পাস করবেন, মানে রিটেনও পাস করবেন, আবার ক্যাডারও হবেন, মোটামুটি এইটুকু যোগ্যতা আপনাদের সবারই আছে যে ভালো মন্দ বিষয় কোনটা কমন কোনটা আনকমন আপনারা জানেন। একটা লেকচার শিট থেকে সবকিছু পড়তে হয় না, যে কোনো কোচিং সেন্টারই হোক না কেন, বড় বড় যে কোচিং সেন্টারগুলো আছে। তো আমরা এখানে চেষ্টা করব যে একটা নোটের, একটা লেকচারের মধ্যে যে নোটটা আমরা দিব সেই লেকচারটা পূর্ণাঙ্গ যেন হয়, সেটা নোটটা করার জন্য আমরা বিভিন্ন আমাদের নিজস্ব নোট থাকবে, বিভিন্ন গাইড, বিভিন্ন প্রকাশনীর যে যে লেকচারগুলো সেগুলো এক জায়গায় করে নিয়ে মোটামুটি একটা সমন্বিত পিডিএফ দেওয়া হবে। তো সেটা থাকলেই আপনারা মোটামুটি আপনাদের কাছে নিজের বই যদি আগে কেনা থাকে সেটার সাথে মিলায় করতে পারবেন। একদম যাদের বই কেনা থাকবে না, আপনি মনে করেন যে শূন্য হস্তে আছে, আপনার কাছে কোনো রকম কোনো ধরনের বই নাই, তারপরেও আপনি এখান থেকে যদি কোর্সটাতে কন্টিনিউ করেন মোটামুটি বই ছাড়াই আপনি পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবেন বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। তারপরে প্রত্যেকটা বিষয়ে সমান গুরুত্ব পাবেন। যে দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস বিভিন্ন জায়গায় যদি আপনি কোচিং করতে যান আপনার নিজের মধ্যে সব সময়টাতে ওইরকম ইয়া থাকবে না, বা সব বিষয় কিন্তু সমান গুরুত্ব পায় না, এটা বাস্তব সত্য কথা। কারণ আমরা নিজেরাও কোচিং করে এসেছি বিভিন্ন কোচিং সেন্টারে, সব জায়গায় কিন্তু কোচিংটা সমান, প্রত্যেকটা বিষয় সমান গুরুত্ব এখানে পায় না কোনোদিনই না। এই 6টা সাবজেক্টের মধ্যে 7টা সাবজেক্ট টোটাল মেন্টাল অ্যাবিলিটি সহ যদি বলি, প্রত্যেকটা সাবজেক্টে যেন সমান গুরুত্ব দিতে পারেন সেই ব্যবস্থাটা, সেই জন্যই আমরা সিলেবাসটা ভাগ করে নিয়েছি যে কোনো টপিক কোনো সাবজেক্টই কিন্তু বাদ পড়েনি এবং প্রত্যেকটা টপিকই এর মধ্যে কিন্তু চলে আসছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ টপিক অনুসারে সেই জিনিসগুলো তো হবে, আর খাতা মূল্যায়ন শেষে মেরিট লিস্ট প্রদান করা হবে। তো মোটামুটি যে নোটগুলা করা আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খাতা আকারে নোটগুলো করা আছে এখানে। তো এই বিষয়গুলা যে প্রথম 3টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরা গণিতের একটা নোট দেয়া আছে। তো গণিতের নোটের এখানে কিন্তু পুরোটা লাগবে না। তো আমরা করব কি, প্রত্যেক ক্লাস যখন হবে তখন আমরা টপিক ওয়াইজ গণিতগুলো করব। তারপরে প্রত্যেকটা সাবজেক্টের মোটামুটি আরো আছে, এখানে সব নাই। তো এখানে যতগুলো আছে লেকচার শিট আকারে দেয়া আছে, এর মধ্যে বাংলার পুরো নোটটা করা আছে, এইগুলো সব পুরোটা পাবেন। যা আছে আমাদের কাছে মোটামুটি সবটাই শেয়ার করব। এখানে একটা জিনিস আপনাদের জানাইতে চাচ্ছি, এখানে এসে দেওয়া আছে, পুরো এসেটারই দেওয়া আছে, বাংলা এবং ইংলিশ এসে পুরোটাই নোট করা আছে, এগুলো সবই মোটামুটি পাবেন আপনারা। এখানে একটা জিনিস একটু ব্যতিক্রমী ভাবে আমি বলতে চাই, সেটা হচ্ছে এটা গতানুগতিক কোনো কোচিং না, আগে থেকে আমরা বলে আসছি, আপনারা বিভিন্ন সময় শুনেছেন, লেকচারে দেখেছেন। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে কাছ থেকে নিবিড়ভাবে গাইড করা। আপনার যখন ছোটবেলায় যখন আমরা টিউশনি বা প্রাইভেট পড়েছি কোনো টিচারের কাছে, তারা যখন নিবিড়ভাবে মানে আমাকে গাইড করতো, ঠিক এইভাবেই বিষয়গুলো, যে প্রত্যেকটা সাবজেক্টের নিবিড় একটা গাইডেন্স আপনি পাবেন, যে কোন জিনিসটা কোন জায়গা থেকে পড়তে হবে, কিভাবে খাতায় উপস্থাপন করতে হবে, প্রত্যেকটা টপিকই এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখাই দিব প্রত্যেকটা সাবজেক্টে। আজকে যেহেতু বাংলা নিয়ে আলোচনা করব, তো এই বাংলার যে বিষয়টা আপনারা কোচিং এ ভর্তি হন বা না হন, এখানে ভর্তি হন বা না হন সমস্যা নাই, কিন্তু বাংলা বিষয়টার যেন একটা পূর্ণাঙ্গ ধারণা পান, এটা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে। তো এখানে এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, এই পুরোটা আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আমরা আজকে বাংলার প্রথম পত্র যেহেতু আলোচনা করা হবে, তো এটার জন্য আপনারা একদম খাতা কলম নিয়ে বসে পড়েন, যাতে এই বিষয়টা নোট করা থাকে এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত আপনাকে এই জিনিসগুলোই দেখতে হবে পরে। বাংলা প্রথম পত্র ব্যাপারটা এরকম করে যদি চিন্তা করি, কিন্তু এর মধ্যে কি আছে, বাংলা সাহিত্য রয়েছে, বাংলা ব্যাকরণ রয়েছে। তো প্রথম পত্রের মধ্যে আমরা যেটা জানি এটা তো সবই জানেন, এগুলো আলোচনা করার কিছু নাই। তো সাজেশন আকারে যেটা বলবো, যে প্রথম যে ব্যাকরণ আছে কত মার্কের, ব্যাকরণ 30 মার্ক টোটাল, 5 গুণন 6।
এই টোটাল 5টা টপিক থাকবে, 5টা টপিক থেকেই আপনাকে 5টা টপিকের প্রত্যেকটারই আনসার করতে হবে, এবং এই জিনিসগুলো আপনারা পড়ে আসছেন অলরেডি, কারণ প্রিলিমিনারি পরীক্ষায় অলরেডি যারা অ্যাটেন্ড করেছেন এই প্রত্যেকটা বিষয় পড়ে আসছেন। এখান থেকে কিছু জিনিস থাকবে যে 2টা প্রশ্ন বর্ণনামূলকভাবে চায়, সেই 2টা প্রশ্ন আপনাকে রেডি থাকতে হবে যে আপনি কিভাবে বর্ণনামূলকভাবে লিখবেন। তো এই বিষয়টাতে বলবো সেই সাজেশন আকারে সেই জিনিসগুলো থাকবে, প্রশ্নগুলো লিখে নেন আপনারা। এই যে মাঝখানে যে সময়টুকু পাবেন আজকে থেকে নিয়ে 29 তারিখ পর্যন্ত, চাইলে এর মধ্যে আপনারা বাংলাটা পুরোটা শেষ করে ফেলতে পারবেন বাসায়। প্রথম হচ্ছে শব্দ গঠন নিয়ে যেটা থাকবে, এখান থেকে যে বিষয়গুলো পড়বেন সেটা হচ্ছে লিখে নেন শব্দ গঠন প্রক্রিয়া। কি কি উপায়ে শব্দ গঠিত হয়, এটা একটা প্রশ্ন আপনাকে করতে হবে। কি কি উপায়ে শব্দ গঠিত হয়? আপনারা জানেন অলরেডি যে বিভিন্নভাবে শব্দ গঠিত হয়, সন্ধি, সমাস, উপসর্গ, অনুসর্গ না, উপসর্গের মাধ্যমে হয়, ধাতুর মাধ্যমে হয়, প্রকৃতির মাধ্যমে হয়। এই বিভিন্নভাবে আপনারা পড়ে আসছেন অলরেডি, বিভিন্ন অধ্যায়ে পড়েছেন। এইগুলো সবগুলো এক জায়গায় করে শুধু অ্যান্সারটা লিখতে হবে এখানটাতে। গাইড বইয়ের মধ্যে পাবেন, আমরা যখন লেকচার দিব তখনও তো পাবেন। শব্দ গঠন প্রক্রিয়া এটা পড়তে হবে। তারপরে শব্দের শ্রেণী বিভাগটা, শ্রেণী বিভাগ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শ্রেণী বিভাগই গুরুত্বপূর্ণ। একটা অর্থ, তারপরে গঠন অনুসারে, আর একটা উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ, এই জিনিসগুলো খুব সুন্দর করে প্রিলিমিনারি পরীক্ষায় আমরা পড়ে আসছি। নবম দশম শ্রেণীর যে বইটা, বাংলা ব্যাকরণ বইটা, সেখান থেকে আমরা যদি পড়ি পুরোটুকু একদম সুন্দর অ্যান্সার দেওয়া যাবে এখান থেকে। অন্য কোনো জায়গা থেকে এটা না নিলেও চলবে, সুন্দরভাবে ওখান থেকেই পড়তে পারবে। আর একটা বিষয় এখানে আসে, সাধারণত এই প্রশ্ন থেকে, এই যে 2টা থেকে আপনি একটা মার্ক কমন পেয়ে যাবেন। একটা মার্ক বলতে টোটাল 6 মার্ক কমন পেয়ে যাবেন সাধারণত। এই যে টোটাল 4টা প্রশ্ন যদি পড়েন তাহলে 6 মার্ক এখানে কমন, এটা ফিক্সড, এটা ধরে নিতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরীক্ষায় আবার আসে যে শব্দের উৎস সম্পর্কে আসে, যে কোনটা ফার্সি শব্দ, এটা ফার্সি শব্দ, হিন্দি শব্দ না উর্দু শব্দ বা গুজরাটি শব্দ, বিভিন্ন শব্দের উৎপত্তিগত পরিচয় জানতে চায়। তার মানে শব্দের উৎস, যেটা আমরা এমসিকিউ আকারে পড়ে এসেছি এর আগে, শব্দের উৎস, এই জিনিসটা অনেক সময় চায় যে 6টা শব্দ দেওয়া থাকলো, 6টা শব্দের উৎস সম্পর্কে আপনাকে জানতে চাইলে 6টার অ্যান্সার করে দিলেন, 6টার জন্য 6 মার্ক, যে কয়টা হবে সে কয়টা, এটা নৈর্ব্যক্তিকের মতো হবে। আর এখান থেকে ম্যাক্সিমাম সময় দেখবেন যে ম্যাক্সিমাম সময় আপনারা যতটুকু অ্যান্সারই লিখবেন এখানে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এখানে এই 30-এর মধ্যে 30 মার্ক পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে ভালোভাবে লিখতে পারলে। এইটা গেল, এখান থেকে তাহলে একটা 6 মার্কের প্রশ্ন পেয়ে গেলেন। এটা আজকেই পড়ে ফেলেন বা কালকেই পড়ে ফেলেন, এটা কিন্তু আপনি মার্ক কিন্তু আগায় গেলেন। এই ব্যাকরণের 30 মার্ক আগায় নেওয়াটা খুবই ইজি, এই 30 মার্কটা খুব ইজিলি আগায় নিতে পারবেন। এটা গেল। খ নম্বরে যদি আমি বলি শব্দ গঠনের পরে বানান। বানান নিয়ে সাধারণত 2 ধরনের প্রশ্ন আসে, একটা বানানের যে নিয়মাবলীর প্রশ্নটা আসে, অথবা বানানের শুদ্ধ রূপ, আগে যা যা পড়ে আসছে ওই জিনিসগুলো জাস্ট রিভিশন করবেন, এটা কভার করে যাবে। তারপরে বানানের নিয়মের মধ্যে আপনাকে 2 ধরনের বানানের নিয়ম পড়তে হবে, একটা তৎসম আর একটা অতৎসম। এটা পড়ার সময় খেয়াল করবেন আপনি টোটাল 6টা পয়েন্ট মিনিমাম যেন পরীক্ষায় লিখতে পারেন, সেইভাবে রেডি হবে। টোটাল 6টা পয়েন্ট যেন পরীক্ষায় লিখতে পারেন সেইভাবে রেডি হবেন। দরকার হলো এর জন্য আপনি 7টা বা 8টা পড়ে নিলেন, সুন্দর করে খাতায় নোট থাকলো, আর আমরা যেটা নোট দিব সেই নোটেও থাকবে। তো তৎসম অতৎসমর প্রায় 6টা যেন খাতায় আপনি দিতে পারেন ডেলিভারি, সেইভাবে প্রিপারেশন নেবেন। কারণ 6 মার্কের থাকে যেহেতু, প্রত্যেকটা যেন একটা করে মার্ক আপনি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন মিনিমাম। তৎসম অতৎসম
এই দুইটারই পড়তে হবে। তৎসম বানানের নিয়ম কি, অতৎসম বানানের নিয়ম কি। কিছু কিছু পরীক্ষায় এটা উল্লেখ করে দিবে তৎসম বানানের নিয়ম, কিছু কিছু পরীক্ষায় অতৎসম বানানের নিয়ম উল্লেখ করে দিবে। আবার কিছু কিছু পরীক্ষায় দেখবেন যে একবারই বলে দিবে যে বাংলা বানানের কয়েকটি নিয়ম লিখুন বা 6টি নিয়ম লিখুন। তখন তৎসম অতৎসম দুইটা মিলেই লিখতে পারবেন, তখন আর বাধা ধরা কোনো নিয়ম থাকবে না। তো এখানের ক্ষেত্রে বানান শুদ্ধির ক্ষেত্রে যেহেতু আপনাকে নক্ত বিধান এবং সত্য বিধান এটা পড়তেই হবে, যখনই আপনি বানান শুদ্ধি করেন না কেন আপনাকে নক্ত বিধান সত্য বিধান এটা পড়তেই হবে। তো এই জন্য এখান থেকে এটা যেন প্রশ্ন আকারে আপনি এই বিধানের নিয়মাবলী পড়তে পারেন, কারণ হচ্ছে যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা করতে পারে যে নক্ত বিধান এবং সত্য বিধানের নিয়মাবলী। নক্ত এবং সত্য বিধানের নিয়ম। তো এটা আপনাকে দেখতে হবে, এটা প্রশ্ন আকারেই দেখবেন। নক্ত বিধানের 6টা নিয়ম পড়লেন, সত্য বিধানের 6টা নিয়ম পড়লেন, এবং খাতায় যেন সুন্দর এটা নোট থাকে। মানে মোট কথা এই ব্যাকরণের নোটটা এত সুন্দরভাবে থাকবে যে প্রশ্নগুলো আছে এটা যতবারই পরীক্ষা দেন না কেন ফাইনাল পরীক্ষার আগে যেন কোনো তাড়াহুড়ো না হয়, বিভিন্ন গাইডের বিভিন্ন পেজ যেন উল্টাতে না হয়। একটা নোটে থাকবে, আপনার নোটে থাকবে, এটা সুন্দর করে এটা নিয়ম অনুসারগুলো নোট করে নিন। নবম দশম শ্রেণীর বই আছে, সেখান থেকে সুন্দরভাবে পাবেন। তৎসম অতৎসম এটা নবম দশম শ্রেণীর বইয়ে নাই, বাজারের যে কোনো গাইডেই সুন্দর পাবেন, সেখান থেকে নোট করে নিতে পারবেন। আর আমরা যেহেতু ক্লাসগুলো থাকবে প্রত্যেকটা টপিক ওয়াইজই, তো এই জিনিসগুলোর তো পুরোটুকু লেকচার পাবেন, এবং হচ্ছে প্রত্যেকটা নোটেই আমরা পিডিএফ আকারে এগুলো দিয়ে দিব। তো আপনার কাছে যদি কোনো বইও না থাকে তারপরে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। তো এইটা থেকে থাকবে হচ্ছে 6 নাম্বার, এখান থেকে 6টা নাম্বার আপনার হয়ে গেল। সাধারণত এই বানানের নিয়মগুলো বেশিরভাগ আসে, তারপরে বানান শুদ্ধিও আসতে পারে, সেখান থেকে নত্ব সত্য বিধান এই জিনিসগুলো তো পারবেন। এবার আসে বাক্য শুদ্ধি, গ নাম্বার বাক্য শুদ্ধি। তো বাক্য শুদ্ধি থেকেও থাকবে 6 নাম্বার। তো বাক্য শুদ্ধি বা প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য শুদ্ধি বা প্রয়োগ অপপ্রয়োগ এই জিনিসগুলো কিন্তু আমরা পড়তে পড়তে প্রায় হেজ হয়ে গেছি। প্রিলির জন্য অনেকবার পড়ানো হয়েছে, অনেক জিনিস আমরা পড়েছি, এগুলোর জন্য অনেক নিয়ম পড়েছি। ওই নিয়মগুলো জাস্ট রিভিশন করবো আর প্র্যাকটিস করবো। সাথে কি দেখবো, বিগত সালের রিটেন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে একদম আগেরগুলো দেখবেন না, আগেরগুলো কিছু জগা খিচুড়ি মার্কা আপনার বাক্য শুদ্ধি আছে, এত কঠিন ওই জিনিসগুলো জীবনে আসবে না। আপনি যদি আগের এগুলো সলভ করেন, লিখিত পরীক্ষার প্রশ্নগুলো বাক্য শুদ্ধির জায়গাগুলো এমন জায়গায় দেখবেন, এমন কাঠখোট্টা টাইপের এই বাক্য শুদ্ধিগুলো দিয়েছে, ওগুলো জীবনেও পড়া লাগবে না। ওগুলো আপনি স্কিপ করে বা গাইডের মধ্যে ক্রস করে দিয়ে বাদ বাকি যে ছোটগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে যাবেন, ওইগুলোর জন্য মাথা ঘামানোর কোনো দরকার নেই। তাহলে বাক্য শুদ্ধির একটা জায়গা হলো আপনি প্রিলির জন্য যে পড়াটা পড়লেন সেই পড়াটাই পড়বেন, সাথে লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্ন যেগুলো ইজি সেগুলো দেখবেন। কোনো কঠিন টাইপের কোনো রকম বাক্য শুদ্ধি আপনি এখান থেকে পড়বেন না। তো এখান থেকেও কিন্তু 6 মার্ক গেল। তো এগুলো কিন্তু খুব কঠিন আসে না, এখানে প্রশ্নগুলো মোটামুটি সহজ দেওয়া থাকে। আপনি প্রিলির জন্য যেভাবে প্রিপারেশনটা নিয়েছেন ওইভাবে নিলেই মোটামুটি সবগুলো অ্যান্সার করতে পারবেন এখানে। তো নতুন যে একটা টপিক থাকবে এখানে, সেই নতুন টপিকটা হচ্ছে ঘ নাম্বার, প্রবাদ প্রবচন। প্রবচন দিয়ে কি করতে হবে, বাক্য গঠন করতে হবে। প্রবাদ প্রবচন দিয়ে বাক্য গঠন। আগের পরীক্ষাগুলোতে এই জায়গাটাতে আসতো কি, প্রবাদ প্রবচনের নিহিতার্থ। নিহিতার্থ মানে প্রবাদ প্রবচনের অন্তর্নিহিত কি গল্প আছে, অন্তর্নিহিত কি ঘটনা আছে, অন্তর্নিহিত সারমর্ম কি, সারবস্তু কি, সেই জিনিসটা ব্যাখ্যা করা লাগতো। কিন্তু এখন ওই একটাই থাকতো তখন। তো এখন এই বিষয়টা কি, বাক্য গঠন করতে হবে। টোটাল 6টা বাক্য, মানে 6টা দিয়ে আপনাকে 6টা বাক্য করতে হবে। তো এখানে বিষয় একটা মনে রাখার একটা বিষয় আছে, অনেক সময় প্রবাদ প্রবচন দিয়ে অর্থ সহ বাক্য গঠন, এটা ম্যাক্সিমাম পরীক্ষায় আপনাকে প্রিপারেশনটা এভাবেই নিতে হবে। প্রবাদ প্রবচনের অর্থ জানতে হবে, সেটা দিয়ে আপনি কিন্তু অর্থ জানলেই সুন্দর করে বাক্য নিজের মতো করে গঠন করতে পারবেন। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 6টার মধ্যে 4টা কমন, 2টা কমন নাই। তো ওই 2টা কমন নাই, কিন্তু আপনাকে যদি বাক্য গঠন করতে বলে তার মানে ওই প্রবাদ
প্রবচন পড়ার পরে একটা সেন্স একটা তৈরি হবে, ওই সেন্স থেকে আপনাকে বানায় একটা বাক্য গঠন লিখতে হবে, দুইটার জন্য দুইটা বাক্য গঠন করতে হবে। দেখা যাবে যে আপনি এটার মিনিংই জানেন না, কিন্তু সেন্স কাজে লাগায় এমনভাবে বাক্যটা গঠন করে দিলেন, কোনো না কোনো ভাবে বাক্যটা মিলে গেল। তো এই বিষয়গুলো কিছু থাকবে, কিছু টেকনিক থাকবে, কিন্তু প্রবাদ প্রবচন এই বিষয়টা কিন্তু একদম নতুন ধারা চলে। আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষা এর আগে কখনো রিটেন পরীক্ষা না দেন, তাহলে কিন্তু এটা পড়ার কথা না। প্রবাদ প্রবচন বা বাগধারা কিছু কিছু প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে, আগের পরীক্ষাগুলো আমরা দেখেছি। তো ওই সূত্রে আমরা অনেক সময় বাগধারা পড়েছি, আর বাগধারা প্রবাদ প্রবচনের মধ্যে কিছু না কিছু মিল আছে। তাহলে এখানে অর্থপূর্ণ বাক্য গঠনে এখানে আমরা 6 নম্বর এখানে পাইলাম। তো আর থাকলো একটা প্রশ্ন, সে একটা প্রশ্ন কি? বাক্য রূপান্তর। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে 6 মার্ক। এখান থেকে মোটামুটি 6 ধরনের রূপান্তর আপনাকে জানতে হবে। প্রথম রূপান্তরটা আপনি জানেন যে গঠন অনুসারে বাক্য কত প্রকার, সেই কয়টার রূপান্তর জানতে হবে। একটা সরল, সরল থেকে জটিল, বা জটিল থেকে সরল, বা জটিল থেকে কি হতে পারে যৌগিক বা মিশ্র যৌগিক বাক্য। তাহলে সরল, জটিল আর যৌগিক, এই প্রত্যেকটার কি হতে পারে, এখান থেকে এটা চাইতে পারে, এখান থেকে এটা চাইতে পারে, এখান থেকে এটা চাইতে পারে, যে কোনো রূপান্তর। সরল বাক্য দেওয়া থাকলে জটিল করতে বলতে পারে, জটিল যৌগিক থাকলো জটিল, যৌগিক থেকে সরল। তো প্রত্যেকটার রূপান্তর এখানে জানতে হবে। তো মোটামুটি এখান থেকে দেখা যায় যে 3টা রূপান্তর দেয় 3 মার্ক। সাধারণত অ্যাজ ইউজুয়াল প্রশ্নগুলোতে যদি স্বাভাবিকভাবে একটা রিদম নিয়ে প্রশ্ন হয়, তাহলে দেখবেন যে প্রত্যেকটা থেকে একটা করে মার্ক। সরল করো, জটিল করো, যৌগিক করো। তো দেখা যাবে যে এখান থেকে 3টা মার্ক। আর 3টা মার্ক কই থেকে আসে? আর 3টা মার্ক আসে হচ্ছে অর্থ অনুসারে যে বাক্যের শ্রেণী বিভাগ, যেগুলো যে অস্তিবাচক, নেতিবাচক, একটা হচ্ছে প্রশ্নবোধক। তো এই 6টা রূপান্তর যদি আপনি পড়তে পারেন, এখানকার এই 6টা নাম্বার কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। এই 6টা রূপান্তরের নিয়মগুলো দেখতে হবে। এই নিয়মগুলো খুব বেশি কঠিন হয় না। সরল, জটিল, যৌগিকগুলো একটু প্র্যাকটিস করতে হয়। আগেও বাক্যের রূপান্তরের ক্ষেত্রে নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে রয়েছে, বাক্যের অধ্যায়ের মধ্যে ওখানকার যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো ভালোভাবে পড়বেন, আর বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন। নবম দশম শ্রেণীর বইয়ের যে বাক্য গঠনের নিয়মগুলো দেয়া আছে ওই নিয়মগুলো পড়বেন, প্লাস বিগত সালের যে রিটেন পরীক্ষার প্রশ্ন সেগুলো সলভ করলেই মোটামুটি এটা কভার করে যাবে, বাক্য রূপান্তরের এটা কভার হয়ে যাবে। তো টোটাল আমরা দেখতে পারলাম যে ব্যাকরণের 30 মার্কের যে প্রস্তুতির মধ্যে আপনাকে একটু সময় দিতে হচ্ছে প্রবাদ প্রবচন, কারণ এটাতে আগে পড়া ছিল না, আপনার আগের পড়া ছিল না প্রবাদ প্রবচনে। এটা বাদ দিয়ে বাদ বাকি 4টা প্রশ্ন কিন্তু সবই আপনার আগের পড়া ছিল। তার মানে এখানে কিন্তু খুব বেশি আপনাকে সময় দিতে হবে না এই 30 মার্কের জন্য। তাহলে এই 30 মার্কের জন্য আপনাকে প্রবাদ প্রবচনটা ভালোভাবে পড়তে হবে। এরপরে এখানে আরো বিষয় থাকে, কিছু ভাব সম্প্রসারণ থাকে। এরপরে ব্যাকরণের 30 মার্ক শেষ হয়ে গেল, মানে পরের প্রশ্ন থাকে ভাব সম্প্রসারণ, তারপরে থাকে সারমর্ম সারাংশ। এগুলো সবই কত মার্ক করে? 20 মার্ক করে। তাহলে 30, 20 আর 20 কত গেল? 70 মার্ক চলে গেল। 30, 20 আর 20 70 মার্ক কিন্তু চলে গেল। আর ভাব সম্প্রসারণ সারমর্ম কি? ভাব সম্প্রসারণ সারমর্ম থেকে যে প্রশ্নগুলো হবে মোটামুটি একটা না একটা কমন পাবেনি, মোটামুটি বেশ কয়েকটা যদি প্র্যাকটিস করেন। কারণ ভাব সম্প্রসারণ, সারমর্ম, সারাংশ এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে পড়ে আসছি। তবে এখানটাতে একটু প্যাটার্ন চেঞ্জ হবে। কি প্যাটার্ন চেঞ্জ হবে? ভাব সম্প্রসারণে কিছু ইংলিশ উক্তি বা বাংলা উক্তি দেওয়ার চেষ্টা করা দিয়ে শুরু করলে সবচেয়ে বেটার হয়। সেই জিনিসগুলো আপনাদের মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো
সাজেশন আকারে দেওয়া হবে। ভাব সম্প্রসারণ মোটামুটি 10 থেকে 15টা দেখবেন, দেখাই লাগবে, কারণ ম্যাক্সিমাম পরীক্ষায় এটা কমন দেয় না, কিছু কিছু পরীক্ষায় কমন আসে। তো কমন আসলে যেন সুন্দর করে লিখতে পারেন, একটু যদি দেখার কারণে যদি আপনার প্রশ্নের অ্যান্সারটা ভালো হয়, সবচেয়ে বেটার হয় ওইটা। তো এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করবো এখন, সেটা হচ্ছে বাংলা সাহিত্য নিয়ে। এই বাংলা সাহিত্য 30 মার্কের জন্য মোটামুটি পড়লে অনেক পড়া, আর যদি এটাকে একটু মিনিমাইজ করা যায়, যদি আলাদা আলাদা করে ভাগ করে নিতে পারে, তাহলে পড়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। না হলে প্রত্যেকটা রাইটার ধরে প্রত্যেকটা রাইটারের সবকিছু পড়া একটু কষ্টকর, প্রত্যেকটা রাইটারের সবকিছু পড়তে হবে না। আবার দেখা যাবে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, উপন্যাস থেকে প্রশ্ন আসবে, নাটক থেকে প্রশ্ন আসবে, প্রবন্ধ, গল্প, কিছু 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 জায়গায় চরিত্র ব্যাখ্যা থেকে আসবে। তো এই সব কিছু সাজেশন মোটামুটি আজকেই দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই কোর্সে থাকেন অথবা না থাকেন, এই বাংলা সাহিত্যের এই বিষয়ের প্রস্তুতি যেন আপনারা সুন্দর করে নিজেরাই নোট করে পড়তে পারেন, সেটাও কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যাবে। আর আমরা প্রত্যেকটা ক্লাসে তো যেহেতু ভাগ করে দেওয়া আছে, বাংলা সাহিত্যটাও মোটামুটি 3টা লেকচার আছে, 3টা লেকচারে বা 3টা পরীক্ষাও হবে এটার। তো এখান থেকে দেখা যাবে যে প্রত্যেকটা লেকচার থেকে যে বিষয়গুলো, যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টের পুরো পিডিএফই আপনাদের দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এখানে একটা বিষয় আছে, বাংলা সাহিত্যের যে 30 মার্ক, 30-এর মধ্যে কোন জায়গায় থেকে কত মার্ক থাকে, এটাও একটা বিষয় আছে। প্রাচীন যুগ থেকে, মানে চর্যাপদের অংশ থেকে সাধারণত একটা প্রশ্নই থাকে। কোন কোন ক্ষেত্রে একটা থেকে 2টাও থাকতে পারে। যে একটা প্রশ্ন বলতে এখানে 3 মার্ক কমন, চর্যাপদ থেকে প্রশ্ন করতে হবে, 3 মার্ক কমন পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে 6 মার্কও আপনি পেতে পারেন 2টা প্রশ্ন যদি দেয়া থাকে। মধ্যযুগ থেকে 2টা অথবা 3টা, মধ্যযুগ থেকে 2টা অথবা 3টা থাকে, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগ মিলায়ে 4টা প্রশ্ন কভার করে, প্রাচীন এবং মধ্যযুগ। তো মধ্যযুগ থেকে যদি 3টা থাকে, প্রাচীন যুগ থেকে দেখা যায় যে একটা থাকে, এরকমই থাকে। এখান থেকে 2টা থাকলে এখানে 2টা থাকবে মধ্যযুগ। আর বা এখান থেকে যদি 4টা প্রশ্ন আসে, এখান থেকে 4টা প্রশ্ন থাকলে আধুনিক যুগ থেকে বাদবাকি 6টা প্রশ্ন চলে আসে। বাদবাকি প্রশ্ন আসে কই থেকে? আধুনিক যুগ থেকে। তো প্রাচীন যুগ থেকে আমরা দেখলাম একটা বা 2টা প্রশ্ন, মধ্যযুগ থেকে 2টা বা 3টা প্রশ্ন আসে টোটাল। তো টোটাল 4টা প্রশ্ন আপনার এই প্রাচীন এবং মধ্যযুগ থেকে কভার করে গেল, আর বাদ বাকি আধুনিক যুগ থেকে 6টা প্রশ্ন। এখন এই আধুনিক যুগের 6টা প্রশ্নের জন্য আপনাকে কি কি পড়তে হবে সেটাও দেখতে হবে এখানে। তো আমি শুরুতে আসি যে চর্যাপদ নিয়ে। চর্যাপদ থেকে কতটুকু প্রশ্ন দেখতে হবে, রিটেনে প্রিলির মতো কি সবই দেখতে হবে কিনা? চর্যাপদ, এই চর্যাপদ থেকে কি কি দেখতে হবে? তো প্রথম প্রশ্ন আপনারা লিখে নেন যে চর্যাপদের আবিষ্কারের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন থাকতে পারে। চর্যাপদের আবিষ্কারের যে প্রেক্ষাপট, আবিষ্কারের প্রেক্ষাপট। তারপরে চর্যাপদের ভাষা, ভাষা সম্পর্কে বর্ণনা করুন। চর্যাপদের ভাষা যে আলো আধারী বা সান্ধ্য ভাষা, কেন কেন চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা বলা হয়, এই ধরনের প্রশ্ন থাকে। তো
তো এই যে ভাষা নিয়ে প্রশ্ন এইটা। তারপর চর্যাপদের ধর্ম নিয়ে প্রশ্ন থাকে, ধর্মতত্ত্ব নিয়ে, যে ধর্মতত্ত্ব নিয়ে কে কোন কোন বিজ্ঞানী কি কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বর্ণনা দিয়েছেন, এই বর্ণনা আকারে আপনাকে ধর্মতত্ত্বের প্রশ্নটা লিখতে হবে। যে চর্যাপদের ধর্মতত্ত্ব সম্পর্কে আলোচনা করুন, বা চর্যাপদে কি ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা ব্যাখ্যা করুন। তো এই ভাষা ধর্মতত্ত্ব দুইটাই ইম্পর্টেন্ট। আবিষ্কারের প্রেক্ষাপট এটাও গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চর্যাপদের সমাজ চিত্র। চর্যাপদে যে বর্ণনা করা আছে, যে সমাজগুলোর কথা বলা আছে, তখন এই সমাজ চিত্রের মধ্যে তখন মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করত, তখনকার সময়ে নারীদের কি রকম অবস্থা ছিল, নারীদের কিভাবে ট্রিট করা হতো, নারীদের কর্মজীবন কি ছিল, এই জিনিসগুলো কিন্তু আসে। যে চর্যাপদের নারী চরিত্রের বর্ণনা অথবা নারী সমাজের বর্ণনা দিন, এটাও একটা সমাজ চিত্র বা নারী সমাজের বর্ণনা, এটা আপনাকে পড়তে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে চর্যাপদের প্রবাদগুলো। চর্যাপদের টোটাল 6টা প্রবাদ রয়েছে। এই 6টা প্রবাদই আপনাকে মুখস্থ রাখতে হবে। প্রশ্ন এরকম ভাবেও থাকতে পারে যে চর্যাপদের প্রবাদ সমূহ লিখুন। আবার এই প্রশ্নও থাকতে পারে যে একটা নির্দিষ্ট প্রবাদ দেওয়া থাকলো এবং প্রবাদের ব্যাখ্যা করতে বললো, এর অন্তর্নিহিত অর্থ কি। যেমন আমরা পড়ে এসেছি কি, টালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাহি নীতি আবেশী। যদি বলে এটা বলতে আপনি কি বোঝেন, এটা একটা চর্যাপদের প্রবাদ। তো এখান থেকে এই প্রবাদের ব্যাখ্যাও চাইতে পারে। তা আপনাকে এখান থেকে 4টা জিনিসই পড়তে হবে। একটা চর্যাপদের আবিষ্কারের প্রেক্ষাপট পড়তে হবে, যেটা আপনারা প্রিলিতে পড়ে এসেছেন অলরেডি। ভাষা, চর্যাপদের ভাষা আলো-আঁধারি ভাষা বা সান্ধ্য ভাষা কেন বলা হয়, চর্যাপদে কোন ধর্মের ব্যাখ্যা করা হয়েছে বা চর্যাপদের ধর্মতত্ত্ব সম্পর্কে লিখুন। চর্যাপদের সমাজচিত্র, এটাও পরীক্ষায় থাকতে পারে। তারপরে চর্যাপদের প্রবাদ। এই 4টা প্রশ্ন পড়লে মোটামুটি 1টা থেকে 2টা প্রশ্ন আপনি পাবেন। একটা তো শিওরই পাবেন, যে চর্যাপদ থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে। কোন কোন পরীক্ষায় চর্যাপদ থেকে 2টা প্রশ্নও থাকতে পারে। চর্যাপদের এই 3 মার্ক বা 6 নাম্বার কিন্তু ফিক্সড। এটা যদি আজকেই পড়ে ফেলেন বা এর মধ্যে পড়ে ফেললে কিন্তু এই জিনিসগুলো আগায় রাখবে। আপনারা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে কিছু সাবজেক্টের প্রিপারেশনের কিছু কিছু জায়গা আছে, সেই জায়গা কিন্তু আপনাকে আগায় রাখবে সবসময়। কারণ প্রিলিতে পড়ে আসছেন, এগুলো যদি এক ঝলক দেখে নেন তাহলে, বা নিজের নোট থাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে এই জিনিসগুলো কিন্তু কভার করতে পারবেন। এগুলো ফিক্সড প্রশ্ন, টেনশন কম। যদি একটা আপনাকে বলি যে বাংলাদেশ বিষয়াবলীর একটা কথা বলি, আন্তর্জাতিক বিষয়ের একটা অধ্যায়ের কথা বলি, এটা একটু খেয়াল করবেন। এই অধ্যায়গুলোর কিন্তু প্রশ্নের শেষ নাই। বাংলাদেশ বিষয়াবলী তাও লিমিট আছে, আন্তর্জাতিক বিষয়াবলী একটা অধ্যায়ের কথা বলা হলে ওই অধ্যায়ের কিন্তু প্রশ্নের শেষ নাই। কোন প্রশ্ন আসবে কোনটা আসবে না আপনি কমন ফেলতে নাও পারেন, আপনার কমন নাও করতে পারে। কিন্তু এই বাংলা সাহিত্যের এই বিষয়গুলো কিন্তু কমন ফেলানো খুবই ইজি। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে আপনি প্রিপারেশন নিতে হবে, যেন এই জিনিসগুলো থেকে সর্বোচ্চ মার্ক, মানে ফুল মার্ক যেন পাওয়া যায়, এটা চিন্তা করতে হবে। মধ্যযুগ থেকে কি পড়তে হবে? মধ্যযুগের বিষয়টাও প্রিলিতে যেটা পড়েছেন ওটাই রিভিশন করবেন, কিন্তু এটা প্রশ্ন আকারে রিভিশনটা করবেন। আগে ছিল স্বর্ণ ছাড়া, এমসিকিউ আকারে রিভিশন করেছেন, এমসিকিউ আকারে পড়েছেন। এই বিষয়গুলো এখন আসবে। এমসিকিউ এর মতো সব তথ্য পড়তে হবে না, এখানে পড়তে হবে ওই টপিকগুলোর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা, যেগুলা সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় সেই টাইপের গুলো পড়তে হবে। এটা নিয়েও তো আমাদের লেকচার ক্লাস থাকবে, প্রত্যেকটা ওখানে প্রশ্ন আকারে সাজেশনটা দেওয়া হবে। এখন আমি টপিক অনুসারে বলে যাচ্ছি, এই টপিকগুলোই আপনাকে বারবার দেখতে হবে। এই টপিকগুলোই যদি প্রিলিমিনারি পরীক্ষায় যখন পড়েছেন ওইভাবে যদি আপনি রিডিং করেন, তাহলে প্রশ্ন যেভাবেই থাকুক না কেন আপনি কিন্তু অ্যান্সার করে আসতে পারবেন। এখান থেকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন মধ্যযুগ থেকে আপনি অ্যান্সার করার মতো যথেষ্ট পারদর্শী, যদি আপনি প্রিলির সব প্রশ্ন যদি আপনার পড়া থাকে রিটেনের জন্য। তো একটা কি, অন্ধকার যুগ থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে, অন্ধকার যুগ থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে। অন স্টার,
তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, এগুলো খুব ভালো করে পড়তে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন এগুলো 3 স্টার। মঙ্গল কাব্য 3 স্টার, এগুলো খুব ভালো করে পড়তে হবে। 3টা প্রধান মঙ্গল কাব্যের সবই ঘটনা সহ আপনাকে পড়তে হবে, প্রত্যেকটা চরিত্র সম্পর্কে পড়তে হবে। চাঁদ সওদাগর, কালকেতু, ফুল্লরা, তারপর ভারু দত্ত, মুরারিশীল, প্রত্যেকটার মোটামুটি ওখান যে ঘটনাগুলো আছে ওই ঘটনা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। যে কোনো চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করতে বলতে পারে বা ওইটার গল্প সম্পর্কে আপনাকে জানতে চাইতে পারে। তো এই জিনিসগুলো ছাড় দেওয়া যাবে না, এখান থেকে যেহেতু প্রশ্ন আসেই, আপনারাও পড়েছেন, এই জিনিসগুলো একটু গোছানো অবস্থায় এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। তো টেনশন থাকবে না, যদি আপনি এখানে অ্যাডমিট হন তাহলে এইটা করে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে, কারণ আপনি শুধু সেইভাবে পড়বেন, সেইভাবে প্রিপারেশনটা নেবেন। তো মঙ্গল কাব্য গেল, তারপরে বৈষ্ণব পদাবলী। তো বৈষ্ণব পদাবলী থেকেও কি প্রশ্ন আসে, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা বৈষ্ণব পদাবলীর পরেই যদি আমি আরো 2টার নাম বলি, একটা হয় হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান, আর একটা হয় জীবনী সাহিত্য। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। জীবনী সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, রোমান্টিক প্রণয়োপাখ্যান। তাহলে বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, এটা পুরোপুরি আপনাকে এই যতটুকু দেওয়া হলো, এই 5টার মধ্যেই মোটামুটি 2টা প্রশ্ন মিনিমাম কমন থাকবে। আমি বলা হলো যে এখানে 2টা থেকে 3টা প্রশ্ন থাকে, তো 2টা যদি থাকে ধরা যায় এই 2টা থেকে, এখান থেকেই আপনার 2টা প্রশ্ন কমন থাকবে। এর বাইরে 3 নম্বর প্রশ্ন যদি কখনো থাকে, সেগুলো হতে পারে অনুবাদ থেকে থাকে, অনুবাদ সাহিত্য থেকে থাকে, তারপরে লোক সাহিত্য থেকে থাকতে পারে, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, মানে এই বিষয়গুলো যে আছে, যে অনুবাদ সাহিত্য একটার কথা বললাম, লোক সাহিত্য থাকতে পারে, যেমন ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা থেকে প্রশ্ন আসতে পারে, দীনেশ চন্দ্র সেন থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে আরাকান রাজসভায় আলাওল সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, আলাওলের পদ্মাবতীর চরিত্র সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। আলাওল চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, আলাওল ব্যক্তিটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের জন্য লেখক হিসেবে, তার পদ্মাবতীটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তৃতীয় প্রশ্ন হিসেবে এই জিনিসগুলো থাকে, এইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এখান থেকে মোটামুটি আমরা চর্যাপদের যে 4টা প্রশ্ন আলোচনা করলাম, 4টা প্রশ্ন আসার মতো, এখান থেকে এই কয়টা টপিক, এই কয়টা পড়লে মোটামুটি আপনার 4টা প্রশ্ন কমন পাবেন, এটা শিওর থাকে, 4টা প্রশ্ন কমন পাবেন। এখন থাকলে আধুনিক যুগ। আধুনিক যুগের এই 6টা প্রশ্ন, যেহেতু কোনো প্রশ্ন এক্সেস থাকবে না, 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নে অ্যান্সার করতে হবে। আধুনিক যুগের ক্ষেত্রে আপনাকে যদি বলি, একদম সহজে প্রিপারেশন নিতে যদি চান, যে এখানে 2টা বিষয়, আপনি চালাকিও করতে পারেন। কেমন চালাকি? যে প্রিলিমিনারি পরীক্ষায় যেগুলো পড়ে আসছে, যে রাইটারের যে বিষয় পড়ে আসছে, জাস্ট ওই বিষয়গুলাই যদি একটু রিভিশন করেন, তাহলে আপনি চাইলে গুরুত্বপূর্ণ যে লেখক সম্পর্কে আর বিস্তারিত নাও পড়া লাগতে পারে, না পড়েও আপনার দেখা যাবে যে আপনার এটা পার হয়ে যাবে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে শুধু গুরুত্বপূর্ণ উপন্যাস, নাটক, প্রবন্ধ, কিছু নারী চরিত্র আছে, নারী চরিত্র বা পুরুষ চরিত্র ব্যাখ্যা করতে বলে, মোটামুটি এই 5 ধরনের বিষয় আপনাকে তখন দেখতে হবে। যদি আপনি গদবাঁধা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের কথা যদি বলি, আপনার প্রিলির জন্য কিন্তু অনেক পড়েছে। এখান থেকে যদি রিটেন আকারে যদি সবগুলো প্রশ্নের উত্তর আপনি প্রিপারেশন নিতে চান, সেটাও তো সুন্দরভাবে আপনি নিতে পারবেন। আপনি যদি বলেন যে এই জায়গা থেকে আমি এভাবে পড়বো না, রবীন্দ্রনাথ থেকে আমি যে বিষয়টা প্রিলিতে পড়েছি সেইটুকুই পড়বো, সাথে গুরুত্বপূর্ণ উপন্যাস, নাটক এবং প্রবন্ধ আলাদা করে আমি জাস্ট ধারণা নিব, সেটাও কিন্তু সম্ভব। তো 2 ভাবে এখানে প্রিপারেশন নেওয়া যায় আধুনিক যুগ থেকে। আধুনিক যুগের এই জায়গা থেকে আমি এই জন্য 2 ধরনের সাজেশনই এখানে দিব, যে একটা হচ্ছে রাইটার, যে প্রত্যেকটা রাইটার থেকে আপনি আলাদা, মানে প্রত্যেকটা রাইটার সম্পর্কে পড়তে পারেন, এটা একটা। আরেকটা সাজেশন থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, যেটা
সেটা হচ্ছে প্রত্যেকটা উপন্যাস, তারপরে নাটক, কাব্য, প্রবন্ধ, নারী চরিত্র, পুরুষ চরিত্র, এগুলো একটু আলাদা করে সাজেশন আকারে দিব। আপনি চাইলে এই কয়েকটা বিষয়, এই যে বললাম উপন্যাস, নাটক, প্রবন্ধ, কাব্য, নারী চরিত্র, তারপরে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন কেন্দ্রিক কিছু সাহিত্য আছে, সেই জিনিসগুলো টোটাল কিন্তু 6টা টপিকের কথা বললাম। দেখা যাবে যে আপনি যদি প্রত্যেকটা রাইটার সম্পর্কে পড়েন, তাহলে দেখা যাবে যে এই যে আলাদা করে এই 6টা টপিক পড়লেন, এই 6টা টপিকের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে পড়লেন, দেখা যাবে যে এখান থেকে 6টা প্রশ্ন চলে আসছে, এখান থেকে 6টা প্রশ্ন আপনি কমন পেতে পারেন। আর সাথে তো ওই প্রিলি পড়াটা একটু রিভিশন দিবেন। মোট কথা এই বাংলা সাহিত্যের এই অংশটুকু কারো আনঅ্যান্সার্ড থাকে না। মোটামুটি যারা প্রিলিতে ভালো প্রিপারেশন নিয়েছেন আর রিটেনটার এই বিষয়গুলো একটু গোছাতে পেরেছেন, তাদের দেখবেন তাদের কারো কি থাকবে না, কোনো প্রশ্নই আনঅ্যান্সার্ড থাকবে না। আপনারা প্রত্যেকটা প্রশ্ন লিখে আসার মতো আপনার অ্যাবিলিটি তৈরি হবে। তো আধুনিক যুগে আসি। আধুনিক যুগের ক্ষেত্রে আমি যদি এখানে বলি যে আপনাদের কি থাকবে, ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে একটু পড়া লাগতে পারে, কিছু কিছু জায়গায় আসে, এটা বাদ দিবেন না, যেহেতু আপনি প্রিলিতে পড়ে আসছেন, কেন এখন পড়বেন না। ফোর্ট উইলিয়াম কলেজ তো একবার না একবার রিভিশন দিবেনই অবশ্যই। তারপরে হিন্দু কলেজ, ইয়ং বেঙ্গল, হিন্দু কলেজ এবং ইয়ং বেঙ্গল সম্পর্কে আপনাকে একটা আইডিয়া রাখতে হবে, জাস্ট রিডিং দিবেন। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে যেন লিখতে পারেন, এটা নিয়ে খুব ডিপলি আমি বলবো না। তারপরে ঈশ্বরচন্দ্র দিয়ে দুইটা আছে আমাদের, জানি আমরা, ঈশ্বরচন্দ্র গুপ্ত আর বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র গুপ্ত আর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখান থেকে আপনাকে প্রশ্ন করতে হবে। তাদের যে গুরুত্বপূর্ণ সাহিত্যগুলো রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, মোটামুটি সাহিত্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে একটু জানা লাগবে। মোট কথা এই রাইটার সম্পর্কে জানা লাগবে এটা, কারণ তাকে যুগ সন্ধিক্ষণের কবি কেন বলা হয় এই প্রশ্নটা আসে, ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন আসে, ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি কেন বলা হয়। বিদ্যাসাগর থেকে প্রভাবতী সম্ভাষণ, শকুন্তলা, তারপরে বেতাল পঞ্চবিংশতি, এগুলো সম্পর্কে আসতে পারে, এটা সম্পর্কে আসে। তারপর বিদ্যাসাগরের কিন্তু সমাজে কিছু ভূমিকা রয়েছে, শিক্ষা জীবনে কিছু ভূমিকা রয়েছে, তো আলাদা আলাদা করে এগুলো একটু পড়া লাগবে, যে সাহিত্য চর্চায় এবং শিক্ষা জীবনে বা শিক্ষা ক্ষেত্রে তাদের কি ভূমিকা রয়েছে, যেহেতু সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছেন। আচ্ছা, এবার যদি আসি যে হাই ভোল্টেজ যেগুলা প্রোফাইল থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, এগুলো সম্পর্কে আপনি প্রিলিতে দেখা যাবে যে আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি যে 50-60টা রাইটারের নিচে কিন্তু কেউ পড়ি নাই, বিভিন্ন সময় আমরা দেখেছি, কারো কারো ক্ষেত্রে দেখা যাবে যে 80-90টাও পার হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা রিটার্ন প্রিপারেশনের সময় এই রাইটারগুলোরই প্রোফাইলগুলো আমরা দেখে নিব, প্রিলিতে যেগুলো পড়েছি এই প্রোফাইলগুলোই দেখব। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এনারটা দেখব। তারপরে বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, জসিমউদ্দিন, বেগম রোকেয়া,
জহির রায়হান। জহির রায়হানের এটা কেন পড়তে হবে? এটা দুই জায়গায় কাজে লাগবে অনেক সময়। দেখা যাচ্ছে যে এখান থেকে প্রশ্ন আকারেও থাকতে পারে সাহিত্যের ক্ষেত্রে, আবার গ্রন্থ সমালোচনার মধ্যেও জহির রায়হানের কোনো একটা বিষয় আপনাকে পরীক্ষাতে কাজে লাগতে পারে। তাহলে জহির রায়হান থেকে পড়তে হবে। সৈয়দ ওয়ালিউল্লাহ খুবই গুরুত্বপূর্ণ। সৈয়দ ওয়ালিউল্লাহ। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। বনলতা সেন। শামসুর রহমান। বন্দি শিবির থেকে। প্রত্যেকটা সম্পর্কেই আছে এই বিষয়গুলা, যে কবিতার মধ্যে যখন দিব আলাদা করে দিব, এটা বুঝতে পারবেন। ওই সাজেশনটা খুবই ইন্টারেস্টিং হবে, যে উপন্যাস, নাটক, কাব্য, তারপরে প্রবন্ধ, তার মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, যে বিষয়গুলা, এগুলো খুবই সুন্দরভাবে দেখতে হবে। তো শামসুর রহমান, তারপরে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী, শওকত ওসমান। শওকত ওসমানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার মুক্তিযুদ্ধ ভিত্তিক মোটামুটি অনেকগুলা উপন্যাস রয়েছে, তো যে কোনো কিছু থাকতে পারে এখান থেকে। শওকত ওসমান। মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, ফররুক আহমেদ। ফররুক আহমেদ। আখতারুজ্জামান ইলিয়াস। তো ফররুক আহমেদ এবং আখতারুজ্জামান ইলিয়াস। তো এই বিষয়গুলা আপনাকে, এই রাইটারগুলো সম্পর্কে আপনার যখন প্রিলিতে পড়ে আসছেন, এই বিষয়গুলোই আপনাকে আবার দেখতে হবে। তো এটা থাকলে হচ্ছে প্রত্যেকটা রাইটারের কিন্তু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম রয়েছে, সেই গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম সম্পর্কেই করতে হবে। তারপরেও এটা সম্পর্কে একটু বিস্তারিত পড়বেন। কেন পড়বেন? কারণ ধরেন শামসুর রহমান থেকে আপনি এক দুইটা পড়লেন সাহিত্য সম্পর্কে, কিন্তু দেখলেন যে অন্য একটা সাহিত্য সম্পর্কে আসছে, কিন্তু আপনি সাহিত্য সম্পর্কে কিছু পড়েন নাই। উদ্ভট পৃথিবীর উটের পিঠে চলছে স্বদেশ, এটা থেকে ধরেন আসলো, কিন্তু এটা সম্পর্কে আপনি পড়েন না কিছু, যে এর মধ্যে কি রয়েছে। থাকতেই পারে একটা প্রশ্ন আনকমন, কিন্তু আপনি এটা জানেন শামসুর রহমানের, তো এটা থেকে যদি আপনি কিছু একটা ধারণা থেকে লিখতে পারেন, এটা যদি একটা বাক্য লিখতে পারেন যে তার এটা, তো এখান থেকে আপনি 3-এর মধ্যে 1 পাইতে পারেন। তো মোট কথা, কোন প্রশ্নই হাফ নাম্বারও যদি পাওয়ার সম্ভাবনা থাকে, সেটা যেন কোনোভাবেই মিস না হয়ে যায়, এটা সবসময় চেষ্টা করবেন, যে হাফ নাম্বারও যেন মিস না হয়, এটা সবসময় চেষ্টা করে যেতে হবে। তো শামসুর রহমানের এই জায়গা থেকে আমাদের, বা প্রত্যেকটা থেকেই আমাদের এই প্রোফাইলগুলো একবার করে চেক করে নিতে হবে। প্রত্যেকটা প্রোফাইল আমরা একভাবে চেক করে নিব। অনেকেই বলছেন সাউন্ডের সমস্যা, মোবাইল পোর্ট্রেট মোডে না রাখলে ল্যান্ডস্কেপ মোডে রাখেন ভাইয়া, না রেখে। এইভাবে থাকলেই এটা ক্লিয়ার দেখাবে, কারণ ল্যান্ডস্কেপে রাখলে আপনাকে উল্টা হয়ে এভাবে দেখতে হবে, ওইটা হবে না। এইভাবেই তো আমার মনে হয় ঠিক দেখার কথা, আপনাকে এইভাবে তখন দেখতে হবে, তো ওইভাবে দেখতে গেলে তো হবে না। আর আপনার ফোনের একটু স্পিকারটা বাড়াই দেওয়া লাগবে। শুরুর দিকে একটু সাউন্ড লো হতে পারে, কিন্তু এখন যথেষ্ট সাউন্ড আছে, যথেষ্ট লাউডলি বলছি। ক্লিয়ার হওয়ার কথা, মানে আনক্লিয়ার হওয়ার কথা না, লাউডলি বলছি, যথেষ্ট লাউডলি বলছি। এর আগের লাইভ ক্লাসে যখন আমি
পড়াইতাম, এত লাউডলি সাধারণত বলা লাগে নাই। আমার মনে হয় যে এখন ক্লিয়ার আছে। একটু চেক করে দেখবেন যে আপনার ফোনের বা যে ডিভাইসে শুনছেন সে ডিভাইসের সাউন্ড লো করা আছে কিনা। যদি লো করা না থাকে বা লো করা থাকলে সেটা একটু বাড়ায় নেবেন, একটু চেক করে নেবেন। এখন যদি আসি আমরা আলাদা আলাদা করে যদি বলি, আপনি উপন্যাস কোনগুলো দেখবেন, কোন উপন্যাসের থিম আপনি পড়বেন, কোন উপন্যাসের নাটক পড়বেন, সরি কোন নাটকের থিম পড়বেন, তারপরে কোন কাব্য পড়বেন, কোন প্রবন্ধ পড়বেন, কোন মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য থেকে আপনার একটু আলোচনা দেখবেন, এটা যদি আলাদা করে বলি তাহলে এখান থেকেই মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা বলে রাখি, এই প্রত্যেকটা বিষয়ের আপনি কিন্তু নোট পাবেন। প্রত্যেকটা বিষয়ের যে উপন্যাসগুলো আমি এখানে লিখবো, প্রত্যেকটা নাটক যে লিখবো, কাব্য লিখবো, এই প্রত্যেকটা নাটক কাব্যের একটা শর্ট নোট কিন্তু থাকবে। এই শর্ট নোট থেকে আপনারা যদি শর্ট নোট আকারে দেখেন ওটা কিন্তু বিস্তারিত লিখতে পারবেন। তো এটা কিন্তু খুব সমস্যা হবে না। যে উপন্যাসের ক্ষেত্রে আপনাকে কি দেখতে হবে? পথের পাঁচালী, বিষাদ সিন্ধু, পথের পাঁচালী, বিষাদ সিন্ধু, আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল, দুর্গেশ নন্দিনী। এগুলো কিন্তু পুরো উপন্যাস আপনার পড়া লাগবে না, উপন্যাসের থিম পড়তে হবে। এই উপন্যাসের মধ্যে কি আলোচনা করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে এই আমরা বলি চরিত্র ব্যাখ্যার একটা ব্যাপার থাকে। যেমন আলালের ঘরের দুলালের ঠক চাচার চরিত্র যদি বলে তার চরিত্র কেমন ছিল, তার চরিত্র সম্পর্কে আলোচনা করুন, তো এরকমও থাকতে পারে। সুতরাং এইগুলো নিয়ে যদি আপনার পড়া থাকে, কিছু কিছু ক্ষেত্রে চরিত্র সম্পর্কে আপনার পড়া হয়ে থাকবে, এই চরিত্র ব্যাখ্যাগুলো আর আলাদা করে আপনাকে পড়তে হবে। কপালকুণ্ডলা, এটা অনেক ইম্পর্টেন্ট। কপালকুণ্ডলার মধ্যে কপালকুণ্ডলার পরিচয়ই জানতে চাই, যে কপালকুণ্ডলার চরিত্র তার কেমন ছিল, চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করুন। দেন মৃত্যু ক্ষুধা, কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা। শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। অমিত লাবণ্য চরিত্র ব্যাখ্যা চাইতে পারে, বা অমিত লাবণ্য এই শেষের কবিতা সম্পর্কে ওর মধ্যে যে কোনো একটা ঘটনা চাইতেই পারে এখান থেকে, শেষের কবিতা সম্পর্কে লিখুন অথবা অমিত লাবণ্যর চরিত্র ব্যাখ্যা করুন। চোখের বালি খুবই গুরুত্বপূর্ণ। পদ্মা নদীর মাঝি, চিলে কোঠার সেপাই। এখন এখানটাতে একটা জিনিস মনে রাখবেন, যে এই জিনিসগুলো সম্পর্কে পড়লে শুধু যে সাহিত্যের এই জায়গাটুকু হবে তাও না। যেমন চিলে কোঠার সেপাই, পদ্মা নদীর মাঝি, এই জিনিস, এই দুইটা যদি পড়া থাকে ভালোভাবে, এটা কিন্তু গ্রন্থ সমালোচনার ক্ষেত্রেও কাজে লাগবে। গ্রন্থ সমালোচনার প্রিপারেশনের ক্ষেত্রেও 69-এর গণ অভ্যুত্থান ভিত্তিক গ্রন্থের গ্রন্থ সমালোচনা করুন, চিলে কোঠার সেপাই ব্যাখ্যা করবেন। তারপরে গ্রামীণ জীবন বা নদী কেন্দ্রিক জীবনের একটা উপন্যাস বা একটা গ্রন্থ সম্পর্কে গ্রন্থ সমালোচনা করুন, পদ্মা নদীর মাঝির গ্রন্থ সমালোচনা করলেই হবে। প্রত্যেকটা চরিত্র এখানে কি সমাজ চিত্র বা কি গ্রামীণ চিত্র বা নদী কেন্দ্রিক কি চিত্রটা তুলে ধরেছে, তার মানে দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু কয়েক ধরনের প্রিপারেশন হচ্ছে এই দুইটা জিনিস থেকে। সংসপ্তক, এটা দেখতে হবে। লাল সালু, লাল সালুর ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। সূর্য দিঘল বাড়ি, আবু ইসহাকের। তারপরে যদি আসি হাজার বছর ধরে,
হাজার বছর ধরে। তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম। 23 নম্বর তৈলচিত্র। তেইশ নম্বর তৈলচিত্র। পথের দাবি। মোটামুটি এই যে উপন্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোনোটাই আপনি ফেলতে পারবেন না। এটা যেহেতু আগে সবই পড়া আছে, এই জিনিসগুলো দেখতেই হবে আপনাকে, কারণ এই উপন্যাসগুলোর চরিত্র এখান থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে। উপন্যাসের যে বিষয়গুলো দেখলেন, দুইটা থেকে তিনটা প্রশ্ন পাইতে পারে। কারণ কি, একটা উপন্যাস সম্পর্কে চাইতে পারে, জানতে চাইতে পারে যে উপন্যাস সম্পর্কে লিখুন। আবার এখান থেকেই কোনো একটা উপন্যাসের মধ্যে একটা চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করতে বলতে পারে। আবার এর মধ্যে থেকেই, যেহেতু আমরা শওকত ওসমান পড়লাম, মুক্তিযুদ্ধ ভিত্তিক 3টা উপন্যাসের নাম লিখুন, এটা বলতে পারে। তার মানে এই 3 ধরনের কিন্তু প্রশ্ন হইতে পারে। এই উপন্যাস কেন্দ্রিক থেকেই 2 থেকে 3 ধরনের প্রশ্ন হতে পারে। সুতরাং এটা কিন্তু হেলাই ফেলাই রাখা যাবে না। এই পার্টটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। নাটকের চেয়েও, নাটক বা অন্যান্য বিষয়গুলোর চেয়ে উপন্যাসের এই পার্টটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো গুরুত্বপূর্ণ নাটকও করতে হবে, এইগুলোর তো অ্যাপ্লিকেশন কম না, মোটামুটি এখান থেকেও প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে, দেখা যায় নাটক থেকে প্রশ্ন আসে। তার মধ্যে প্রথম যদি বলি গুরুত্বপূর্ণ কোনটা হতে পারে, যেমন পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা সম্পর্কে গ্রন্থ সমালোচনা বড় লাগতে পারে, আপনার উপর ডিপেন্ড করবে। সাজেশনে যদি থাকে, আপনার পড়ার মধ্যে যদি থাকে, তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা সম্পর্কে, এই নাটক সম্পর্কে পড়তে হবে। নীল দর্পণ, তারপরে বুড়ো শালিকের ঘাড়ে রোগ। যেহেতু ব্যঙ্গ কাব্য, কখনো কখনো এই জিনিসগুলো থাকে। ঘাড়ে রোগ, বুড়ো শালিকের ঘাড়ে রোগ, একেই বলে কি সভ্যতা, একেই বলে কি সভ্যতা। কৃষ্ণ কুমারী খুবই গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি নাটক। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণ কুমারী ট্র্যাজেডি নাটক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। জমিদার দর্পণ। কবর, এই যে কবর পড়লে এখান থেকে কয়েকটা প্রশ্ন হয়ে যাবে। কবর রক্তাক্ত প্রান্তর, যদি আসে পরীক্ষায় যে ভাষা আন্দোলন কেন্দ্রিক একটাও নাটকের গ্রন্থ সমালোচনা করুন, বা ভাষা আন্দোলন কেন্দ্রিক কোনো একটা গ্রন্থের গ্রন্থ সমালোচনা করুন, সেখান থেকে কিন্তু কবরের গ্রন্থ সমালোচনা আপনি সুন্দরভাবে করতে পারেন। তার মানে কবর সম্পর্কে পড়লে আপনার এখান থেকেও হচ্ছে নাটক সম্পর্কে পড়া হয়ে যাচ্ছে, এখান থেকে প্রশ্ন আসতেও পারবেন, গ্রন্থ সমালোচনাতেও এইটা প্লাস পয়েন্ট যোগ করবে। আরেকটা ইম্পর্টেন্ট, যেমন পায়ের আওয়াজ পাওয়া যায় যদি আমরা পড়ি, তার মানে এটার সাথে আরেকটা জানা দরকার আমাদের, নুরুল দিনের সারা জীবন। নুরুল দিনের সারা জীবন। নুরুল দিনের সারা জীবন, মোটামুটি এই এতটুকুর মধ্যে যে নাটকগুলো লিখলাম, এই নাটকগুলোই যথেষ্ট। এই নাটকগুলোই আপনাকে দেখলে এখান থেকে নাটক সম্পর্কে প্রশ্ন যদি আসে, এর বাইরে প্রশ্ন আসার কথা না। কোনো একটা নাটকের ব্যাখ্যা যদি করতে বলে, মোটামুটি এইগুলো থেকে প্রশ্ন সাধারণত আসে। তো নাটক একটা গেল। কাব্য, এবার কাব্যের মধ্যে আসবো। ক্লাসটা একটু যদিও বড় হয়, আমি 1.5 ঘন্টার মতো যদি ক্লাস নেই, 1.5 ঘন্টার মতো ক্লাস করতে হবে, কারণ শুরু থেকে আমরা আলোচনা করেছি কি বিষয়গুলো থাকবে।
আর এই বিষয়গুলো একটু সুন্দর করে দেখার চেষ্টা করছি, কারণ এখান থেকে যদি প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন যেন মিস না যায় আপনাদের। আপনারা যদি কোচিং এ ভর্তিও না হন, এখানে ভর্তিও যদি না হন, তারপরেও আপনার বাংলার পুরো সাহিত্য যেন সুন্দরভাবে গোছানো থাকে, পরীক্ষাতে এই জিনিসটা সুন্দরভাবে যেন ইউটিলাইজ করতে পারেন। আর যতগুলো জিনিস আলোচনা করলাম, যতগুলো বিষয় থাকলো, এই জিনিসগুলো নাটক সম্পর্কে, প্রত্যেকটা নাটক সম্পর্কে গুরুত্বপূর্ণ নোটগুলা যেগুলো প্রত্যেকটা নাটক সম্পর্কে, শর্ট নোট বা কিভাবে আনসার করবেন, সেগুলো কিন্তু নোট আকারে আপনারা পাবেন। তো এটা যদি নিজেরা নোট না করতে পারেন, এখানে ভরসা রাখতে পারেন এখান থেকে এই জিনিসগুলো প্রোভাইড করা হবে। কাব্য, এখন কোন কোন কাব্য আমাদের দেখতে হবে, সেই কাব্যগুলো কিন্তু সম্পর্কে আমরা পড়ে আসি এপ্রিলের ক্ষেত্রে। এখানে একটু বর্ণনামূলক ভাবে পড়তে হবে। এই কাব্য থেকে অনেক সময় কি গ্রন্থ সমালোচনার প্রশ্ন আসে। নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ, মেঘনাদ বধ কাব্য, নকশি কাঁথার মাঠ, মেঘনাদ বধ কাব্য, মহাশ্মশান, মহাশ্মশান, অগ্নিবীণা, অগ্নিবীণা, কবর, কবর নাটকও যেমন গুরুত্বপূর্ণ, কবর কবিতাটাও গুরুত্বপূর্ণ, সজন বাদিয়ার ঘাট, নকশিকাতার মাঠ, মেঘনাদ বধ, মহাশ্মশান, অগ্নিবীণা, কবর, সজন বাদিয়ার ঘাট। আমি কিংবদন্তির কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ কাব্যের মধ্যে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, সোনার তরী। আলাদা আলাদা করে দেখেন এই জিনিসগুলো, সোনার তরী যেরকম আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রোফাইল যখন পড়বেন তখন অন্যগুলো সম্পর্কে আপনার জানা থাকবে। তো রবীন্দ্রনাথ সম্পর্কে মোটামুটি একটু ভালো ধারণাই থাকতে হবে। তো এটা কিন্তু আলাদা করে ইন্ডিকেট করে দেওয়া, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সোনালী কাবিন, আল মাহমুদের, সোনালী কাবিন, সাত সাগরের মাঝি, ফররুখ আহমেদের, ফররুখ আহমেদের সাত সাগরের মাঝি। তো এখানে যে কাব্যগুলো সম্পর্কে বলা হলো, এই কাব্যগুলো সম্পর্কে আপনাকে ডিটেলস পড়লেই এনাফ। মানে আধুনিক যুগে যে 6টা প্রশ্ন আসে, যে 10টার মধ্যে 6টা প্রশ্ন যে আসে, এই বিষয়গুলা, আগে যে বিষয়গুলো আলোচনা করলাম, এর বাইরে আপনাকে দেখতে হবে না। এবং সুন্দর করে নোট আকারে যদি থাকে আপনার খাতায়, তাহলে এই জিনিসগুলো চোখ বুলাবেন। পরীক্ষার আগে যে টেনশনটা, এটা থাকবে না, কারণ 7টা পরীক্ষা আপনাকে দিতে হবে ওই 5 দিনের মধ্যে, টানা পরীক্ষাগুলো দিতে হবে, খুব বেশি প্রেসার যায়। তো তখন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নোট, বিভিন্ন জিনিসগুলো খুঁজে পড়া, এটা কিন্তু খুব টাফ থাকবে। নিজের খাতায় যদি নোটটা থাকে সুন্দর করে এক জায়গায় গোছানো থাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে প্রিপারেশনটা নিতে পারবেন। আর এই জিনিসগুলো গুছায় দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে। গুছাই দিব, পিডিএফ আকারে পাবেন, আপনি সুন্দর করে নোটও রাখতে পারেন বা প্রিন্ট আউটও করতে পারেন। নোট করাটা সবচেয়ে ভালো। প্রবন্ধ থেকে কিছু প্রশ্ন আসে। প্রবন্ধ, প্রবন্ধগুলা কি, এটা খুব বেশি না, প্রবন্ধ থেকে খুব কম পড়তে হবে। সভ্যতার সংকট, তারপরে সংস্কৃতির ভাঙা সেতু, সভ্যতার সংকট, সংস্কৃতির ভাঙা সেতু, সভ্যতার সংকট,
সংস্কৃতির ভাঙা সেতু, কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের দপ্তর, অবরোধ বাসিনী, বেগম রোকেয়ার অবরোধ বাসিনী। মোটামুটি প্রবন্ধ সম্পর্কে এই 4টা প্রবন্ধ যদি পড়েন, আর ওই যে প্রত্যেকটা প্রোফাইল তো আলাদা করে পড়াই আছে, এগুলো থেকে মোটামুটি এই প্রবন্ধ থেকে এই 4টা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে পড়তে হবে। তারপরে গল্পের ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে বেশি গল্প আসে হচ্ছে সৈয়দ অলিউল্লাহর আসতে পারে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের গুলো আসতে পারে। এখন এখানটাতে দেখার বিষয় যে গল্পের ক্ষেত্রে চরিত্র ব্যাখ্যাটাই সবচেয়ে বেশি আসে, গল্পের সময় চরিত্র ব্যাখ্যাটাই সবচেয়ে বেশি আসে। তো গল্পের ক্ষেত্রে কি পড়বেন? পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার কাবুলিওয়ালা, ক্ষুধিত পাষাণ, পোস্টমাস্টার কাবুলিওয়ালা, ক্ষুধিত পাষাণ, মহেশ, ছুটি, রেইনকোট, পোস্টমাস্টার কাবুলিওয়ালা, ক্ষুধিত পাষাণ, মহেশ, ছুটি এবং রেইনকোট। এই বিষয়গুলো গল্প থেকে পড়তে হবে। আর একটা টপিক থাকলো, সেটা হচ্ছে চরিত্র ব্যাখ্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ। চরিত্র ব্যাখ্যা একটা থেকে দুইটা প্রশ্ন থাকেই, বিভিন্ন জায়গা থেকে চরিত্র ব্যাখ্যা থাকেই, চরিত্র ব্যাখ্যা নিয়ে প্রশ্ন থাকেই, 1 থেকে 2টা প্রশ্নও থাকতে পারে। চরিত্র ব্যাখ্যা, তো চরিত্র ব্যাখ্যা থেকে আসলে কার কার চরিত্র পড়বেন, কোন কোন সাহিত্যিকের গল্পের চরিত্র পড়বেন, কোন কোন সাহিত্যিকের উপন্যাসের চরিত্র পড়বেন, সেই চরিত্রগুলোর নাম লিখে দিলে আপনারা বুঝে যাবেন যে এটা এই গল্পের এই উপন্যাসে, এটা বুঝে যাবেন। তারপরে আমি মুখে বলছি, ওই জিনিসটা আপনি সাথে সাথে লিখে ফেলতে পারেন। আমি জাস্ট চরিত্রগুলোর নাম লিখবো, সাথে মুখে মুখে বলবো যে অমুক গল্পের বা উপন্যাসে, সেটা বলে দিব। আপনারা জাস্ট সাইডে এটা সাইড নোট করে রাখবেন। হ্যাঁ, সিরিয়ালে লিখবেন, নিচে নিচে লিখবেন, সাইডে উপন্যাসের বা গল্পের নাম এগুলো লিখবেন। যেমন শুরুতে যদি বলি রোহিণী, আমি সিরিয়ালে দিচ্ছি, কিন্তু আপনারা নিচে নিচে লিখবেন। রোহিণী কার মধ্যে রয়েছিল? কৃষ্ণকান্তের উইলের মধ্যে। তো কৃষ্ণকান্তের উইলটা আপনারা পাশে লিখে রাখেন। তারপরে কপালকুণ্ডলা, কপালকুণ্ডলার চরিত্র মানে এটা কপালকুণ্ডলা উপন্যাসের, তো সুতরাং কপালকুণ্ডলা দিয়ে পাশে কপালকুণ্ডলাই লিখতে পারেন। তারপরে থাকবে হচ্ছে 2টা জিনিস, বিহারী বিনোদিনী, বিহারী বিনোদিনী, এই 2টা কিন্তু একটা উপন্যাসে, সেটা কোনটা? চোখের বালি। কিন্তু ব্যাখ্যা চাবে যে চোখের বালি উপন্যাসের বিহারী এবং বিনোদিনী, বিহারীর চাইতে পারে আলাদা করে, বিনোদিনীর আলাদা করে চাইতে পারে। চরিত্র ব্যাখ্যা করুন, চোখের বালি উপন্যাসে বিহারী চরিত্র ব্যাখ্যা করুন বা বিনোদিনী চরিত্র ব্যাখ্যা করুন। তারপরে পদ্মা নদীর মাঝির সম্পর্কে থাকতে পারে কুবের, কপিলা, আলাদা আলাদা করে থাকতে পারে। কুবের, কপিলা, আর একটা হচ্ছে হোসেন মিয়া। এই তিনটা কি? তিনটাই একটা উপন্যাসের, সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝির মধ্যে। তো এই 3টা চরিত্র সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে আরো 2টা একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে পোস্টমাস্টার। পোস্টমাস্টার এই চরিত্র জানতে হবে এবং রতন চরিত্র জানতে হবে। এই 2টা কোন
কোন গল্পের এটা জানতে হবে আপনাকে। এটা পোস্টমাস্টার গল্পের। পোস্টমাস্টার গল্পের মধ্যে পোস্টমাস্টার চরিত্র এবং রতনের চরিত্র এটা জানতে হবে। তাদের মোটামুটি পোস্টমাস্টার সম্পর্কে যখন আপনি পড়বেন গল্পের মধ্যে, তাহলে এই দুইটা চরিত্র সম্পর্কে জানতে পারবেন। এই দুইটা চরিত্র সম্পর্কে জানলেই আপনি এখানে এটা সম্পর্কে লিখতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে যে পড়া কিন্তু রিপিট হচ্ছে, আমি আলাদা আলাদা করে দিচ্ছি, প্রত্যেকটা সেক্টর আলাদা করে দিলাম, উপন্যাস কোন কোন উপন্যাস পড়বেন, নাটক কোনটা, কাব্য কোনটা, গল্প কোনটা, সেক্টরগুলো আলাদা করে দিলাম, কিন্তু ওভারল্যাপ কিন্তু হচ্ছে। কিন্তু ওভারল্যাপটা কেন করছে এখানে? কারণ প্রশ্নগুলো বোঝা লাগবে। কারণ একটা জায়গা থেকে একটা জিনিস পড়লেন, আপনি পোস্টমাস্টার সম্পর্কে পড়ে আসলেন, কিন্তু এখান থেকে যে চরিত্র ব্যাখ্যা থাকতে পারে এটা যদি আপনি না জানেন, তাহলে হঠাৎ করে কিন্তু ওই মানে চরিত্র আলাদা করে কিভাবে ব্যাখ্যা করবেন এটা একটু বোঝা মুশকিল হয়ে যাবে। এই জন্য ওটা পড়ার সময় যেন এই জিনিসটা মাথায় থাকে, আমাকে চরিত্র ব্যাখ্যা করতে হবে, তাহলে সেইভাবে আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এই যে চরিত্রগুলো বলা হলো, আরো থাকবে, এই প্রত্যেকটা চরিত্রের সাইড নোট আকারে আমরা নোট প্রোভাইড করব। সুতরাং ওইটুকু দেখলেই মোটামুটি চরিত্র বিশ্লেষণ আপনারা লিখতে পারবেন। তো পোস্টমাস্টার এটা গেল। আরেকটা কাপল অমিত লাবণ্য, শেষের কবিতা। অমিত লাবণ্যর চরিত্র সম্পর্কে পড়তে হবে। তারপরে বৃহদাহ উপন্যাস যেটা ছিল, ওর মধ্যে তিনটা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, সুরেশ, মহিম আর অচলা। সুরেশ, মহিম এবং অচলা, এটা কার মধ্যে রয়েছে? এটা বৃহদাহর মধ্যে রয়েছে। তো বৃহদাহর এই তিনটা সম্পর্কে আপনাকে পড়তে হবে। তারপরে একসাথে এটা থাকলো। তারপর ঠক চাচা। ঠক চাচা কার মধ্যে রয়েছে? ঠক চাচা রয়েছে আলালের ঘরের দুলালের মধ্যে। ঠক চাচা চরিত্র সম্পর্কে পড়তে হবে। আলালের ঘরের দুলাল যখন পড়বেন, ঠক চাচা সম্পর্কে ভালোভাবে পড়ে ফেলবেন। তারপরে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এইটা প্রশ্ন মোটামুটি আসে, যেমন এখানে অমিত লাবণ্য বললাম, পোস্টমাস্টার রতন বললাম, এগুলো চরিত্র কার? রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্র। এখন এখান থেকে একটা ব্যতিক্রমী প্রশ্ন যেটা আসে, যে রবীন্দ্রনাথের নারী চরিত্র, নারী চরিত্র যেহেতু মার্ক থাকে 3, অনেক সময় বলে যে রবীন্দ্রনাথের সৃষ্ট তিনটি নারী চরিত্র ব্যাখ্যা করুন। তার মানে তিনটা আলাদা আলাদা নারী চরিত্র প্রত্যেকটা জায়গায় পাবেন। তো সেখান থেকে কিন্তু এখানে রতন পাচ্ছেন, এখানে লাবণ্য পাচ্ছেন, আরো অনেকগুলো নাটক উপন্যাস রয়েছে, সেখান থেকে যে কোনো একটা চরিত্র আপনি নিতে পারেন। তো নারী চরিত্র সম্পর্কে ব্যাখ্যা কিন্তু চাইতে পারে। এখন অনেকগুলো নারী চরিত্র আমরা পড়ে আসছি, হৈমন্তী পড়ে আসছি, তো হৈমন্তী একটা নারী চরিত্র, তো ওইটা সম্পর্কে আপনি ব্যাখ্যা করতে পারেন। তো রবীন্দ্রনাথের নারী চরিত্র সম্পর্কে ব্যাখ্যা চাই, সাধারণত 3টা চায়, কখনো একটাও চাইতে পারে, সেটা বড় করে লিখতে হয়। আর 3টা যদি বলে তখন তো 3টা আলাদা করে লিখবেন, আপনার পছন্দ মতো যে কোনো 3টা লিখবেন। তো এখান থেকে আরেকটা বিষয়, প্রশ্ন আরেকটা থাকে, আমরা যেটা পড়লাম যে উপন্যাস, নাটক, ছোট গল্প, তারপরে কবিতা, এগুলো যে পড়লাম, এখন এটা মনে রাখবেন, একটা প্রশ্ন এটা ডেফিনেটলি থাকে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন ভিত্তিক। যেমন আমরা শওকত ওসমানের ক্ষেত্রে আমরা পড়েছি জাহান্নামতে বিদায়, তো এর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এরকম থাকতে পারে যে কোনো, যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের ব্যাখ্যা, তার মানে ওটা জাহান্নামতে বিদায় যখন শওকত ওসমান আমরা পড়লাম, ওখানেই কিন্তু এটা পড়া হয়ে যায়। তার মানে এখান থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যে কোনো, এখানে কিন্তু আপনার ইন্ডিকেট করে দিবে না, যে কোনো একটা বলতে পারে যে ব্যাখ্যা করুন, উপন্যাস, নাটক, যে কোনো আপনার পছন্দ মতো করে এখান থেকে পড়তে হবে। কারণ অলরেডি পড়ে ফেলছেন, ওগুলো থেকে খালি বুঝতে পারবেন যে এখান থেকে প্রশ্ন আসে, এই জন্য এই জিনিসটা পড়লাম, আর কিছু না। তো এখান থেকে মোটামুটি বাংলা ফার্স্ট পেপারের পুরোটা কমপ্লিট। সেকেন্ড পেপারটা আমরা আর আলোচনা করব না আজকে, এটা রেগুলার ক্লাসের সময় আলোচনা হবে। ওখানে সাজেশনের মধ্যে গ্রন্থ সমালোচনা এবং রচনা থাকবে, আর প্রত্যেকটা ক্লাস ভিত্তিক তো লেকচার বা এবং নোট থাকবে, সেটা ওখানে পাবেন। এখন যেটা বলবো, আমরা বুক লিস্ট সম্পর্কে একটু আলোচনা করব।
যে বলছি যে বুক লিস্টের কথা এখানে যেটা বলবো, যে প্রথম কথা যে আপনারা জানেন কোভিড সিচুয়েশনে অনেকেই, আমি সবার কথা বলছি না, অনেকেরই প্রবলেম আছে টাকা পয়সা, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনাকে নিজে নিজে যদি আপনি বই কিনেন 5,000 টাকার নিচে কিন্তু আপনি পুরো প্যাকেজের বই কখনোই কিনতে পারবেন না। 5,000-এর নিচে আপনার বই কমপ্লিট হবে না। এখানে একদম যারা এরকম নিডি অবস্থায় রয়েছেন তাদেরকে বলবো যে আপনি যদি এখানে আগামীকালের মধ্যে ভর্তি হয়ে যান 2,000 টাকায়, তাহলে প্রত্যেকটা ক্লাসেরই পূর্ণাঙ্গ নোট আমরা পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করবো, বিভিন্ন বই গাইড থেকে কালেক্ট করে, নিজেদের নোট থেকে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো, আপনাদের এটা সলভ হয়ে যাবে, এই প্রবলেমটা সলভ। এটা প্রথম কথা গেল। আপনাদের জন্য বুক লিস্ট হচ্ছে আমরা যা প্রোভাইড করব এটাই আপনাদের বুক লিস্ট। এটা একদম যদি যাদের খারাপ অবস্থা অর্থনৈতিকভাবে তাদের জন্য এই কথাটা বললাম। এর বাইরে যাদের আগে বই কেনা ছিল তাদের জন্য এক ধরনের বুক লিস্ট, আর যাদের কোনো বই কেনা নাই তাদের এক ধরনের। তো বুক লিস্টের মধ্যে আসি। আপনি যদি ডাইজেস্ট কিনেন, দেখেন আপনি যদি ডাইজেস্ট কিনেন, যে এর মধ্যে একটা আমরা বুক লিস্ট আমরা বলে ফেলছি অলরেডি, যে যারা একদম সমস্যায় রয়েছেন তাদের জন্য বুক লিস্ট হচ্ছে আমরা যতগুলো লেকচার দিব, যেভাবে আমরা পিডিএফ গুলো দিব, এটাই আপনার বুক লিস্ট। একদম নিডি যারা তাদের জন্য। আর বাদ বাকি যেটা বলছি, যদি আপনি একটা বিষয় কি, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই না কিনলেও চলে, এটা একটা সত্য কথা। কারণ আলাদা আলাদা বই কিনে ওই বইয়ের আপনি 20% শেষ করতে পারবেন না, দরকারই হয় না। একটা প্রকাশনী ফুল বই একটা কিনলেন, ধরেন অ্যাসিওরেন্সের বাংলা পুরোটা কিনলেন, আপনি পুরোটা পড়তেই পারবেন না, আপনি 3-4 বার প্রিলি দিলেও রিটার্ন দিলেও আপনার ওই পড়াটা কমপ্লিট করতে পারবেন না। তাহলে এটা একটা কথা, যে আসলে একটা প্রকাশনীর, একটা কোচিং সেন্টারের পুরো লেকচার সিরিজের একটা সাবজেক্টের জন্য পুরোটুকু কখনোই পড়তে হয় না। তাহলে কতটুকু পড়তে হবে সেই বিষয়গুলো আমরা মিনিমাইজ করে দিব, নোট করে দিব, এটা ঠিক থাকলো। কিন্তু আপনি যদি বই কিনতে চান, যারা যারা বই কিনবেন তাদের জন্য বলি, আমার কাছে প্রথম সাজেশন যে একটা যদি ডাইজেস্ট কিনে ফেলেন, আপনার বই সবগুলো লাগবে না। তো যারা যারা ডাইজেস্ট কিনবেন তাদেরটা এখানে বলছি, আর যারা ডাইজেস্ট কিনবেন না তাদের জন্য আলাদা এই পাঁচটা আমি বলছি। তো প্রথম হচ্ছে কি, যদি আপনি ডাইজেস্ট কিনেন, কারণ এই ডাইজেস্টের মধ্যেই আপনার 7টা সাবজেক্ট সম্পর্কেই বলা আছে, তাহলে এই 7টা সাবজেক্টের মধ্যে মিনিমাম 3টা সাবজেক্টের আর অরিজিনাল বই আপনাকে কিনতে হবে না। তাহলে ডাইজেস্ট যদি কিনেন, এখন ডাইজেস্ট কোন প্রকাশনী কিনবেন? প্রফেসরসেরও আছে, তারপরে অ্যাসিওরেন্সেরও আছে। আপনার যেটা পছন্দ হয়, যে এর বাজারে গিয়ে দেখবেন যেটার প্রশ্নের অ্যান্সার আপনার ভালো লাগছে, দুটাই মোটামুটি মানসম্মত আছে, এটা কিনলেই হবে, অ্যাসিওরেন্সটা কিনতে পারেন। আমার কাছে এটা মোটামুটি ভালো লাগে, এই জন্যই আপনাকে বললাম যে অ্যাসিওরেন্স। তো প্রফেসরও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তো ডাইজেস্ট কিনলে আপনার বাংলা কিনতে হচ্ছে না, আলাদা করে ইংলিশও কিনা লাগবে না, কারণ ইংলিশের প্র্যাকটিসের জন্য আলাদা আমি বই বলেই দিব। তারপরে ম্যাথের জন্য আলাদা বই বলে দিব, কিনা লাগবে না, আলাদা বই কিনতে হবে, মানে এটার জন্য আর ডাইজেস্ট মানে আলাদা বই কিনতে হবে না আর কি, মানে কোনো প্রকাশনীর আলাদা বই কিনতে হচ্ছে না। তারপরে যথেষ্ট, মানে ডাইজেস্টের মধ্যে যে ম্যাথগুলো দেওয়া থাকবে সেটাই যথেষ্ট, 50 মার্কের জন্য এর বেশি কিন্তু পড়া লাগবে না। ইভেন আমাদের যে প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ওয়াইজ আমরা নোট দিয়ে দিব, টাইপ ওয়াইজ এখানে লেকচার ক্লাস করাবো, সেই টাইপ ওয়াইজ গুলো পড়লেই আপনাদের এনাফ। কারণ ম্যাথের 50 মার্ক এখানে দিয়ে দিন রাত পড়ে থাকলে চলবে না। ডাইজেস্ট যদি কিনেন, এর বাইরে আপনাকে তাহলে এইগুলো সলভ হয়ে যাচ্ছে, এর বাইরে আপনি কিনতে পারেন যে জিনিসগুলা, আপনি ম্যাথের সর্বোচ্চ কনফিডেন্সের যে গাইডটা আছে এটা কিনতে পারেন, রিটার্নের বই দেওয়া আছে আলাদা আলাদা করে, আপনাকে তখন কি করতে হবে না, ওই 9-10 এর বই, 11-12 এর বই এগুলো খুঁজতে হবে না। ম্যাথের জন্য এটা করতে পারেন। বাংলা, ইংরেজি আর বাংলাদেশ, এটার জন্য আপনার ডাইজেস্ট যেটা থাকবে এনাফ, এর বাইরে কিচ্ছু লাগবে না। আর আন্তর্জাতিকটার ক্ষেত্রে বলবো, আন্তর্জাতিকের তো আপনার 40 মার্কের প্রিপারেশন, মানে স্ট্যাটিক, মোটামুটি 40 মার্কের প্রিপারেশনটা, প্রথম যে 40 মার্ক এটা আপনার গাইড থেকে দেখতে হবে, আর পরের 40 মার্কের মধ্যে দেখা যায় যে সাম্প্রতিক থেকে প্রশ্ন বেশি আসে আন্তর্জাতিকের ক্ষেত্রে। তার মানে
এই আন্তর্জাতিকের বইটা আপনার পরীক্ষার মোটামুটি 3-4 মাস আগে কিনলে সবচেয়ে বেটার হয়, এটা সবচেয়ে বেটার হয়। আর আন্তর্জাতিকের বইটা বেসিক ভিউটা আপনি দেখতে পারেন, নাইম স্যারের যে বইটা, বেসিক ভিউর মধ্যে কিন্তু সব পড়া যাবে না, বইটা কিন্তু সর্বনাশ করে ফেলবে। তাহলে বইটা একটু হলেও, যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে করা, এটা বইটা একটু কঠিন করে বা কঠিন ভাষায় লেখা, কিন্তু ওখান থেকে কিন্তু সবই পড়া যাবে না। কমন প্রশ্ন দেখে শুনে পড়তে হবে ওখান থেকে, সব প্রশ্ন পড়লে হ্যাং হয়ে ওখানেই পড়ে থাকবে, আর পড়া আগানো লাগবে না। তো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বেছে বেছে পড়তে হবে, কিন্তু বেসিক ভিউটা কিনবেন, এটা আমি মনে করি জরুরি। কারণ আপনার ডাইজেস্ট থাকলো, এখানে সব প্রশ্ন থাকলো, সাথে এটা কিনতে পারেন। তারপরে সায়েন্সের জন্য কিনতে পারেন সায়েন্স আওয়ারটা। সায়েন্স আওয়ার বইটা মোটামুটি গোছানো দেওয়া আছে, তো এটা কিনলে সায়েন্সটা আপনার কভার করে দেবে। তার মানে আপনি যদি ডাইজেস্ট পড়তে পছন্দ করেন, ডাইজেস্ট যদি পড়েন, ডাইজেস্ট আমি আবারও বলছি, ডাইজেস্টটা পড়লেই মোটামুটি এনাফ, কারণ এত ডাইজেস্টে যথেষ্ট দেওয়া আছে। আপনি যদি ওই জিনিসগুলো বারবার পড়েন, আপনার জন্য অ্যান্সার করার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে ডাইজেস্ট কিনলে ম্যাথের কনফিডেন্স, আন্তর্জাতিকের বেসিক ভিউ, সায়েন্স আওয়ার, এটা কিনলেই হচ্ছে। আর মেন্টাল অ্যাবিলিটির জন্য আপনি যেটা পড়ে আসছেন প্রিলির জন্য, একই সিলেবাস যেহেতু, ওই জিনিসগুলোই বারবার পড়বেন। আর ডাইজেস্ট না কিনে যদি আপনি আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে চান, সেক্ষেত্রে আপনার যেটা বলবো যে এটা লাগবে, এটা লাগবে, এটাও লাগবে। আর থাকলো কি? আর থাকলো বাংলা, ইংরেজি, বাংলাদেশ, এই তিনটা বিষয় বলবে। এই তিনটা যদি আলাদা আলাদা করে কিনেন, তাহলে আর ডাইজেস্ট কিনবেন না, টাকা নষ্ট আর করবেন না। এই তিনটা কিনলেন, কেনার পরে যদি এই তিনটার আলাদা প্রকাশনী কিনেন, হতে পারে সেটা প্রফেসর, হতে পারে কি হতে পারে, ডাইজেস্ট অ্যাসিওরেন্সের যে প্রকাশনী, সেখান থেকে কিনতে পারেন। বাংলা অ্যাসিওরেন্স কিনতে পারেন, ইংরেজি অ্যাসিওরেন্স বা বাংলাদেশ অ্যাসিওরেন্স কিনতে পারেন, প্রত্যেকটা প্রফেসরও কিনতে পারেন। তো এই তিনটা সম্পর্কে যখন অ্যাসিওরেন্সটা সবচেয়ে বেটার লাগে আমার কাছে, আমার ব্যক্তিগত অভিমত। তো বাংলা, ইংরেজি, বাংলাদেশ সম্পর্কে যদি অ্যাসিওরেন্সের বই আপনার গাইড কেনা থাকে, তাহলে এর বাইরে আর আপনাকে এটা ডাইজেস্ট কিনতে হবে না। ম্যাথের কনফিডেন্সটা এটা পড়ে ফেলবেন, আন্তর্জাতিকের বেসিক ভিউটা নেবেন, আর সায়েন্স আওয়ারের সায়েন্স নেবেন, আর তারপরে মেন্টাল অ্যাবিলিটি আপনার পড়াই আছে, এর বাইরে আপনাকে আর দেখতে হবে না। এখন ইংলিশের কথা কিন্তু আমি বলি নাই, যে ইংলিশের কথা কিন্তু জাস্ট বইয়ের কথা বলেছি। এখন ইংলিশের একটা কম্প্রিহেনসিভ প্ল্যানের জন্য কিছু ব্যাপার থাকে, এর বাইরেও মাসিক কিছু বই কিনতে হয়, সেই বিষয়গুলো একটু দেখবেন, সেই বিষয়গুলো একটু বলি। এখন থেকে এইগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যে ইংলিশের ট্রান্সলেশন পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটার ওয়ার্ড মিনিং আপনাকে জানতে হবে। পত্রিকায় বেশি যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়, এই ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে আপনাকে। তো এইটার জন্য একটা দরকার অবশ্যই বই, ট্রান্সলেশন করতে হবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এটাতেই আপনার 50টা মার্ক, খুব হিউজ মার্ক। তো এটাতে একটু হলেও সময় দেওয়ার চেষ্টা করবেন। তো এর জন্য আমি বলবো যে আর কি কি বই লাগে এই বইগুলোর বাইরে, এটা হচ্ছে আপনি যদি ডাইজেস্ট কিনেন, তাহলে ডাইজেস্টের এটা, আর ডাইজেস্ট বাদে প্রত্যেকটা সাবজেক্ট যদি কিনেন, এটা তিনটা কিনতে পারেন, কিনে এইগুলো কিনবেন। আর এখানে যেগুলো বলবো, এইগুলো জেনারেল, সবাই কিনবেন, সবগুলো কেনার চেষ্টা করবেন, প্রয়োজন আছে এগুলো। আর যদি মনে করেন যে এত বই আমি কিনতে পারবো না, তাহলে আপনাকে এখানে স্বাগত। আমরা প্রত্যেকটা লেকচারের প্রত্যেকটা টপিক অনুযায়ী, কোনো বই থেকে, কোনো গাইড থেকে, কোনো লেকচার শিট থেকে নিয়ে পিডিএফটা করে এক জায়গায় করে এই জিনিসগুলো আমরা প্রোভাইড করব। লেকচার ক্লাসে তো ওই সম্পর্কে আলোচনাও করব, সেই জিনিসগুলো আপনাদের পিডিএফ আকারেও প্রোভাইড করব। ট্রান্সলেশন ফর কম্পিটিটিভ এক্সাম, ট্রান্সলেশন ফর কম্পিটিটিভ এক্সাম, এটা কার? এম মহিউদ্দিন, মহিউদ্দিন ভাইয়ের এই বইটা আপনি দেখতে পারেন, বাজারে পাবেন, ট্রান্সলেশন ফর কম্পিটিটিভ এক্সাম। সাউন্ডস ইজ নট এনাফ গুড।
আমি চেষ্টা করে যাচ্ছি যথেষ্ট জোরে বলার, মানে লাউডলি আমি, মানে এত লাউডলি কখনো আমাকে অনলাইনে ক্লাস নিতে হয়নি। আপনাদের অনেকেরই মনে হয় প্রবলেম হচ্ছে, তো এটার জন্য এক্সট্রিমলি সরি। আপনারা চাইলে ওই হেডফোন ইউজ করে দেখতে পারেন, তাহলে দেখবেন সাউন্ডটা আরো ক্লিয়ার হবে। হেডফোন যদি ইউজ করেন লাইভ ভিডিওগুলো সাধারণত হেডফোন ইউজ করলে এই প্রত্যেকটা ওয়ার্ড খুব স্পষ্ট বোঝা যায়। এটা একটু চেষ্টা করবেন যে হেডফোন ইউজ করে দেখার। তো ট্রান্সলেশন ফর কম্পিটিটিভ এক্সাম এটা যেমন গেল, এটা আপনি একবার কিনলেই হচ্ছে, তাহলে এখান থেকে ট্রান্সলেশন পুরোটা সলিউশন করে দিবে। আর ডেইলি স্টারের যে এডিটোরিয়াল ইংলিশে এবং বাংলা প্রথম আলো বা জনকণ্ঠ বা যুগান্তর পত্রিকার এডিটোরিয়াল, এগুলো দেখা যাবে যে পত্রিকা প্রত্যেকদিন পড়বেন এখন থেকে, এবং এডিটোরিয়ালগুলোতে প্রতিদিন একবার হলো মানে রিডিং দেওয়ার চেষ্টা করবেন কি আছে। এটা অভ্যাসগত হবে, এটা প্রতিদিন করতে হবে আপনাকে, কারণ পত্রিকা প্রতিদিন করতে হবে, প্রতিদিন এই জিনিসগুলো দেখতে হবে। আপনার কাছে পত্রিকা না থাকলেও সমস্যা নাই, নেটে সার্চ দিবেন, প্রত্যেকটার ই পেপার রয়েছে, ই পেপার থেকে পড়তে পারবেন, বা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখতে পারবেন। এটা গেল। তারপরে মাসিক ভিত্তিতে মোহিত সম্পাদকীয় পাওয়া যায়। মোহিত সম্পাদকীয়টা পড়লে এক মাসের পুরো সম্পাদকীয় একসাথে দেওয়া আছে, তাহলে দেখা যাবে যে আপনি এই যে প্রত্যেকদিন যে জিনিসগুলো পড়লেন, তাহলে মাস শেষে আবার এটা যদি আবার একবার দেখেন, তাহলে এই জিনিসটা খুব কাজে লাগবে। এটা কোন জায়গায় কাজে লাগবে? এটা বাংলা রচনা লেখার ক্ষেত্রে কাজে লাগবে, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট ডাটা আপনি দিতে পারবেন। ইংরেজি রচনার ক্ষেত্রেও কাজে লাগবে, বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে কাজে লাগবে, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রেও খুব সুন্দরভাবে কাজে লাগবে। তো এই জিনিসগুলো যেটা বললাম, এই জিনিসগুলো খুব ভালো করে, অবশ্যই এগুলো কিনতে হবে, এটা ভালো করে নোটিস করতে হবে আপনাকে, এই জিনিসগুলো মাস্টলি কিনতে হবে, আপনাকে দেখতে হবে এটা। তো আপনাদের এই আলোচনার মধ্য থেকে যে প্রবলেমটা ছিল, অনেকেরই মানে সাউন্ড শুনতে একটু প্রবলেম হয়েছে, হতে পারে এটা কয়েকটা কারণ। আমি যথেষ্ট আমার গলা লাউডনেস যতটুকু ছিল আমি বলার চেষ্টা করেছি। এর আগে লাইভ ক্লাসগুলোতেও যে ক্লাসগুলো অনলাইনে ক্লাস নিয়েছি, আমি সাধারণত এত জোরে বলা লাগে নাই। তারপরেও আপনাদের সাউন্ড শুনতে অসুবিধা হলে আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু চেষ্টা করবেন যে যে জায়গায় সাউন্ড শুনতে প্রবলেম হয়েছে, আবার ভিডিওটা ওই জায়গাগুলোতে হেডফোন ইউজ করে দেখার চেষ্টা করবেন। আর যদি আপনার ফোনের বা ডিভাইসের যদি সাউন্ড স্লো থাকে, সেটাকে একটু বাড়ায় নেওয়ার চেষ্টা করবেন। তো এর বাইরে আর মানে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো কমেন্ট নাই, জাস্ট এইটুকুই কমেন্ট ছিল। আমি মোটামুটি পুরো কোর্স প্ল্যানের ডিটেল যেটা আলোচনা করেছি, 64টা পরীক্ষা এবং 57টা ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাসে পূর্ণাঙ্গ পিডিএফ দেওয়া হবে, কারণ এখানে আপনার বই না থাকলে পড়তে পারবেন, আর বুক লিস্টটা তো আমরা দিলামই, এখান থেকেও দেখে নিতে পারবেন। গুরুত্বপূর্ণ নোট পুরোটাই দেওয়া হবে, এটা দেখাইছি এখান থেকে সব পিডিএফ গুলো করে দেওয়া হবে, প্রত্যেকটা নোট ওয়াইজ এগুলো থাকবে। তো মোট কথা এখানে পড়ার প্রেশারটা ফিল করানো, যে একবারে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনি যে পড়াশোনাটা করছেন, এই পড়ার প্রেশার ফিল করানোটাই আমাদের মেইন উদ্দেশ্য। কারণ একা একা থাকলে কখনোই পড়া হয় না, আর পড়া হলেও অন্যান্য কোচিংগুলোতে আপনি ভর্তি হতে পারেন, কিন্তু পরীক্ষার সিস্টেমটা কিন্তু খুব কম হয়। পরীক্ষাগুলো প্রত্যেকটা টপিক পড়ে আপনি কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না। তো এই ক্ষেত্রে যদি প্রত্যেকদিন থাকেন, পরীক্ষা যদি দেন, তাহলে একটা নির্দিষ্ট সময়ে টাইম বাউন্ড আমরা করে দিব, ক্যালকুলেশন করাই আছে সেই টাইমগুলো, প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু সময় লাগবে, সেই টাইম অনুসারে পরীক্ষাগুলো দিতে পারবেন। আর ফুল কোর্সে হলে প্রত্যেকটা লেকচার পাবেন, লেকচার পিডিএফ তো পাবেনই, বলেই দিলাম। তো মোটামুটি 29 তারিখ থেকে যেহেতু আমাদের ক্লাসটা শুরু হচ্ছে, আগামীকাল 22 তারিখ পর্যন্তই আমাদের ডিসকাউন্টেড ডেট রয়েছে। তো এরপরে 23 তারিখ সকাল থেকে আপনাদের ডিসকাউন্ট থাকবে না। তো আগামীকালের সুযোগের মধ্যে আপনার ডিসকাউন্টে চাইলে করে নিতে পারেন। যদি প্রয়োজন মনে করেন যে আপনার এই বিষয়গুলো দরকার, আপনাকে একদম নিবিড় ভাবে পর্যবেক্ষণ করার জন্য একজন প্রাইভেট টিউটর হিসেবে ধরেন এটা দরকার, যে আপনাকে পড়াশোনাটা গুছায় দেওয়া, কোন পড়াটা কই থেকে পড়বেন, কিভাবে পরীক্ষায় লিখবেন, মানে বললাম তো প্রচলিত কোচিং এর মতো এটা হচ্ছে না, এটা একদম পুরো প্রাইভেট প্রোগ্রামের মতো হচ্ছে। তো পুরো জিনিসটা আপনাকে মানে রেডি করে দেওয়া হচ্ছে, দেওয়ার একদম 100% চেষ্টা করব, এতটুকুই থাকবে।
তো এর বাইরে আমি আর কথা বাড়াই না, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, আমার 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার প্ল্যান ছিল, এতটুকুই যথেষ্ট। তো আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি, আগামী প্রিলি রেজাল্টের জন্য শুভকামনা জানাচ্ছি। তো এর মধ্যে কোভিড সিচুয়েশনের মধ্যে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সাবধান থাকবেন অবশ্যই, আর ঘরে বসে প্রস্তুতি গ্রহণ করুন। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।